তো আসো নামকরণ। তো নামকরণের মধ্যে ফার্স্টেই আমাদেরকে জৈব যৌগের নামকরণের তিনটা নিয়ম আছে। একটা হলো তোমার সাধারণ নিয়ম, আরেকটা হলো উদ্ভূত নিয়ম, আরেকটা হলো ইউপ্যাক নিয়ম। তার মানে এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি যে জৈব যৌগ আছে, এই সমস্ত জৈব যৌগগুলোর নামকরণ কিন্তু একদিনে আসে নাই। প্রথমে তোমার কি আসছে? ফার্স্টে তোমার সাধারণ পদ্ধতি আসছে নামকরণের। নামকরণের প্রথমে সাধারণ পদ্ধতি ছিল, সেখান থেকে তোমার উদ্ভূত পদ্ধতি আসছে। সাধারণ পদ্ধতির পর সেখান থেকে তোমাদের উদ্ভূত পদ্ধতি আসছে, আর সবার লাস্টে আসছে হলো তোমার ইউপ্যাক পদ্ধতি। অনেকে আইউপ্যাক বলে বা ইউপ্যাক বলে, যাই হোক, ইউপ্যাক পদ্ধতি। তো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ইউপ্যাক পদ্ধতিটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। বাট স্টিল আমি তারপরে সাধারণ পদ্ধতি আর উদ্ভূত পদ্ধতিটা একটু 2-3 মিনিট দেখাবো, তারপরে আমরা ইউপ্যাক পদ্ধতিতে চলে যাব। ওকে, তো সাধারণ পদ্ধতি হলো যে জৈব যৌগ যখন প্রথম আসছে তখনকার সময়ে তোমার বিজ্ঞানীরা করছে কি, যে বিভিন্ন যৌগগুলার তোমার ধর্ম, বিভিন্ন যৌগের ধর্ম, তারপর হলো অন্যান্য আবিষ্কারকের নাম, তারপর আরও হাবিজাবি বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে তোমার ফার্স্টে জৈব যৌগগুলোর নামকরণ করা শুরু করেছে। সেই পদ্ধতিটাকে কি বলা হয়? সাধারণ পদ্ধতি। অর্থাৎ সাধারণ পদ্ধতিতে তোমার জৈব যৌগগুলোর তোমার ধর্ম, তারপরে তোমার বিজ্ঞানীদের নাম, তারপর ধরো হলো তোমার অন্য হাবিজাবি জিনিসগুলোর প্রতি লক্ষ্য রেখে নামকরণের যে নিয়মটা সবার প্রথমে প্রচলিত ছিল, সেটাকে আমরা কি বলবো? সাধারণ পদ্ধতি বলবো। যেমন সাধারণ পদ্ধতির মধ্যে সবার প্রথমেই তোমাদের কোনটা আসবে? যেমন একটা এক্সাম্পল বলি, যেমন ইথেন। ইথেন ওয়ার্ডটা আসছে গ্রিক শব্দ এইথেন থেকে। এগুলো বইয়ে পাবা, বাট এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। ইথেন, ইথেন নামটা আসছে গ্রিক শব্দ এইথেন থেকে। এইথেন মানে হলো কোনো কিছু জ্বলন্ত বা জ্বলতেছে এরকম কিছু একটা বোঝায়। তো ইথেন, ইথেনের সংকেতটা আমরা সবাই জানি যে C2H6। এই যে এটাকে যে আমরা ইথেন বলতেছি, তো ইথেনে কিন্তু দহন বিক্রিয়ার মাধ্যমে ইথেনকে জ্বালাইলে কিন্তু ইথেন কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। তো এই গ্রিক ভাষায় এইথেন মানে হলো জ্বলন্ত, সেখান থেকে এই জিনিসটার নাম দেওয়া হয়েছে ইথেন। তার মানে বুঝতেই পারতেছে যে সাধারণ পদ্ধতিতে অ্যাকচুয়ালি কোনো সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার ফলো করা হয় নাই, যার যেরকমভাবে মনে আসছে, যেটা দেখতে জ্বলে আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, এই জন্য এটা নাম দিয়ে দিছি ইথেন। তারপরে আবার ধরো তোমার HCOOH, এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা তোমার পিঁপড়াতে ফার্স্ট পাওয়া গিয়েছিল। এই অ্যাসিডটা তোমার পিঁপড়াতে প্রথম আবিষ্কার হয়েছিল। পিঁপড়া যে আমাদের কামড় দেয় না, ওই যে লাল পিঁপড়াগুলো কামড় দিলে যে হাত পা ফুলে যায় বা এই যে গোটা গোটা হয়ে যায়, ওই লাল পিঁপড়ার কামড়ে এই এই HCOOH এই অ্যাসিডটা পাওয়া গিয়েছিল। এখন পিঁপড়ার ল্যাটিন নাম হলো তোমার ফর্মিকা। ল্যাটিন ভাষায় পিঁপড়ার ল্যাটিন নাম ছিল ফর্মিকা। তো ফর্মিকাতে এই এই জিনিসটা পাওয়া গিয়েছিল বলে এটার নাম দেওয়া হয়েছিল ফর্মিক অ্যাসিড। তাহলে HCOOH এর নাম কি দেওয়া হয়েছিল? ফর্মিক অ্যাসিড। তো তার মানে বুঝতেই পারতেছো যে আসলে সাধারণ পদ্ধতিতে বিভিন্ন বৈশিষ্ট্য, তারপর কই থেকে আবিষ্কার হয়েছে, আবার অনেক সময় আবিষ্কারকের নাম অনুযায়ীও তোমার নাম দেওয়া হতো। এই কারণে সাধারণ পদ্ধতিতে নামকরণের অ্যাকচুয়ালি কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। তো অনেক দ্রুতই এই পদ্ধতিটা আস্তে আস্তে তোমার বাদ দিয়ে দেওয়া হয়, কারণ বিজ্ঞানীরা চিন্তা করলো এই যে লক্ষ লক্ষ যে জৈব যৌগ, এই লক্ষ লক্ষ জৈব যৌগের মধ্যে যদি এইভাবে সাধারণভাবে যে যার মতো করে যদি নাম দিতে থাকে, একটা গ্রিক ভাষা থেকে একটা নাম দিছে, একটা ল্যাটিন থেকে নাম দিছে, বিজ্ঞানীর নাম অনুযায়ী দিছে, এমনি করে যদি উল্টাপাল্টা নাম দেওয়া হয়, একটা সময় কোনো মানুষের পক্ষেই এত নাম আসলে মনে রাখা পসিবল না। এই কারণে আস্তে আস্তে তোমার সাধারণ পদ্ধতি বাদ দিয়ে দেওয়া হলো। তো বুঝতে পারছো? বাট তারপরও সাধারণ পদ্ধতিতে তোমার কিছু কিছু যৌগ আছে যাদের নাম হলো অনেক ফেমাস ছিল। এর মধ্যে একটা যৌগ আমি অলরেডি দেখায় ফেলছি, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড নামটা এখনও ইউজ করা হয় অনেক জায়গায়, কারণ এটা অনেক ফেমাস একটা নাম। যাই হোক, তো এগুলো দুই একটা ইউজ করে, বাট ম্যাক্সিমামই এখন আর সাধারণ পদ্ধতি এখন আর ইউজ করা হয় না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে সাধারণ পদ্ধতি একটা জগা খিচুড়ি পদ্ধতি, নামকরণের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। তো পরবর্তীতে এই জগা খিচুড়ি জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এবার আসো, তাহলে সাধারণ পদ্ধতি আমরা বুঝলাম। এবার আসো আমাদেরকে একটু উদ্ভূত পদ্ধতিটাও পড়তে হবে। এখন সাধারণ পদ্ধতির মধ্যে আবার কিছু কাহিনী আছে, আমি একটু বলবো আস্তে আস্তে, সবই বেসিক ক্লিয়ার করব তোমাদের। লেকচার প্ল্যানটা মুছে দেই, এটা মুছে দেই। তো এবার আসা হলো উদ্ভূত পদ্ধতি।
তো উদ্ভূত পদ্ধতির মধ্যে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, কি করতে হবে, উদ্ভূত পদ্ধতির মধ্যে আমাদেরকে সবার প্রথমে যেই কাজটা আমাদেরকে করতে হবে, এখানে এই যে CH4, এই CH4টার নাম হলো তোমার মিথেন। জাস্ট এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে CH4 এর নামটা হলো মিথেন, এটা একটু মনে রাখবা। আর CH3OH এটাকে তোমার বলা হয় কার্বিনল। কি বলা হয়? কার্বিনল। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। উদ্ভূত পদ্ধতি মানে হলো এই মিথেন থেকে কিন্তু অনেক যৌগ তৈরি করা হয়েছে, সেইগুলোর নামের মধ্যে মিথেনকেই রেখে তারা হলো দেখাইছে যে এই যৌগগুলো মিথেন থেকে তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। যেমন দেখো CH3Cl, তার মানে বোঝাই যাচ্ছে যে মিথেনের একটা হাইড্রোজেনকে সরায় দিয়া সেই জায়গায় একটা ক্লোরিন এসে এই যৌগটা তৈরি করে ফেলছে। এই কারণে যেহেতু এই যৌগটা মিথেন থেকেই আসছে বা মিথেন থেকেই উদ্ভূত হয়েছে বা উৎপন্ন হয়েছে, এই কারণে মিথেনের সাথে নাম মিলিয়ে এই যৌগটার নাম রাখা হয়েছে ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। তো দেখছো, তাহলে উদ্ভূত পদ্ধতিতে মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে এই যৌগটা কোত্থেকে আসছে। এই যৌগটা মিথেন থেকে আসছে, এই কারণে নামের শেষে মিথেন থাকবে। আর এটা একটা জাস্ট খালি ক্লোরিন আসছে বলে এই যৌগটার নাম দেওয়া হয়েছে ক্লোরোমিথেন। যেমন এই মিথেন, এই উদ্ভূত পদ্ধতিতে এই যৌগটার একটা মজার নাম আছে CH3CH3। তোমরা হয়তো দেখেই বলবা যে ভাইয়া এটা তো ইথেন, এই যৌগ তো ভাইয়া ইথেন, আমরা তো জানি, ঠিক আছে। কিন্তু উদ্ভূত পদ্ধতিতে এই যৌগের নাম কিন্তু ইথেন না। উদ্ভূত পদ্ধতিতে ধরে নেওয়া হয়েছে যে এই যৌগটা আগে CH4 ছিল, তো পরবর্তীতে তোমার CH4-এর তোমার এই একটা চলে গেছে, একটা হাইড্রোজেন চলে যে CH3 হয়েছে, একটা হাত খালি হয়েছে, সেই খালি হাতে হলো আর একটা CH3 এসে বসে গেছে। তাহলে আমি কি তাহলে বুঝাইতে পারছি যে উদ্ভূত পদ্ধতিতে চিন্তাটা কেমনে করা হয়েছে, যে ফার্স্টে এটা CH4 ছিল, একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে CH3 হয়ে গেছে, আর একটা ফাঁকা হাতে আরেকটা CH3 এসে যুক্ত হয়ে গেছে। এই কারণে উদ্ভূত পদ্ধতিতে এই যৌগের নাম ইথেন না হয়ে এটারে বলা হয়েছে মিথাইল মিথেন। কি বলা হয়েছে? মিথাইল মিথেন। কারণ তোমরা জানো যে CH3 মূলকটাকে তোমার কি বলা হয়? মিথাইল মূলক বলা হয়। তো ধরে নেওয়া হয়েছে যে একটা মিথেনের একটা হাইড্রোজেনকে সরায়া সেই জায়গায় আর একটা মিথাইল চলে আসছে, এই কারণে উদ্ভূত পদ্ধতিতে নাম দেওয়া হয়েছে মিথাইল মিথেন, মানে মিথেন থেকে আসছে। তো বুঝতেই পারতেছো, এরকম যদি ডাবল CH3 আসে, CH3(2), এটা যদি এটার সাথে যদি কেউ যুক্ত হয়, তখন এই যৌগের নাম দেওয়া হয়েছে ডাইমিথাইল মিথেন। কি নাম দেওয়া হয়েছে? ডাইমিথাইল মিথেন। তো বুঝতেই পারতেছো যে কত মানে মজার একটা জিনিস, এটা নাম দেওয়া হয়েছে ডাইমিথাইল মিথেন। তো এরকম করে উদ্ভূত পদ্ধতিতে তোমার তিনটা থাকলেও এটা নাম দেওয়া হয়েছে ট্রাইমিথাইল, ঠিক আছে। এরকম করে ট্রাইমিথাইল মিথেন বা টেট্রামিথাইল মিথেন এরকম নাম দেওয়া হয়েছে উদ্ভূত। আর এই যে CH3OH, এই যৌগটাকে তোমার কি বলা হয়? কার্বিনল বলা হয়। তাহলে আমারে বলো CH3CH2OH, তাহলে এই যৌগটাকে কি বলা হবে? তাহলে উদ্ভূত পদ্ধতিতে ধরে নেওয়া হয়েছে যে এটা আগে হলো তোমার CH3OH ছিল, কিন্তু সেই CH3-র তোমার হলো এই একটা হাইড্রোজেন চলে যে এটা CH2 হয়ে গেছে, আর ওই খালি হাতে হলো আর একটা মিথাইল মূলক যুক্ত হয়েছে। এই কারণে উদ্ভূত পদ্ধতিতে এই যৌগের নাম হলো মিথাইল কার্বিনল। কারণ এই যেখানে একটা মিথাইল মূলক আসছে আর এই বাকিটা হলো কার্বিনল, এই কারণে যৌগের নাম দেওয়া হয়েছে মিথাইল কার্বিনল। বাট এটা রিয়েল লাইফে আসলে এটাকে আমরা কি নামে চিনি? রিয়েল লাইফে আমরা এটাকে চিনি হলো ইথানল নামে আসলে চিনি। বাট উদ্ভূত পদ্ধতিতে তারা ধরে নিয়েছে যেটা কার্বিনল থেকেই হয়েছে, কার্বিনলের একটা হাইড্রোজেন চলে যেয়ে সেই জায়গায় একটা মিথাইল বসে গেছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে মিথাইল কার্বিনল। তো এইভাবে উদ্ভূত পদ্ধতিতে নাম দেওয়া হয়েছে মিথাইল কার্বিনল। হ্যাঁ, এক্স্যাক্টলি সারওয়ার, মিথাইল কার্বিনল। হ্যাঁ, তোমরা সবাই বলতেছি ইথানল। হ্যাঁ, ইথানল হলো এটার নর্মাল নাম, বাট বুঝতেই পারতেছো যে এখন এটার নাম উদ্ভূত পদ্ধতি আমরা আলোচনা করছি, কারণ এখানে নাম হয়ে গেছে মিথাইল কার্বিনল। তো এইভাবে উদ্ভূত পদ্ধতিতে নাম দেওয়া হয়েছে। এখন এই প্রশ্নটা কেন বললাম? কারণ এক বছর তোমার হলো জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন আসছিল, এখন আমি তোমাকে বলি, দেখি তোমরা এটা অ্যান্সার দিতে হবে, দেখি তোমরা পারো কি না। জাহাঙ্গীরনগরের প্রশ্নটা ছিল এরকম: CH3(2CHOH),
এই যৌগটার নাম উদ্ভূত পদ্ধতি অনুযায়ী নিচের কোনটি? জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসছিল একটা বছর যে এই যৌগটার নাম উদ্ভূত পদ্ধতি অনুযায়ী নিচের কোনটি। তাহলে দেখি ঝটপট তোমরা অ্যান্সার দিয়ে ফেলো, দেখি কয়জন অ্যান্সার দিতে পারো, আমি একটু দেখতে চাই যে কয়জন বুঝতেছো। এই যৌগটার নাম উদ্ভূত পদ্ধতি অনুযায়ী কোনটা হবে, এটা জাহাঙ্গীরনগরের একবার প্রশ্ন আসছিল। সবগুলো বুয়েটে আসছে। আচ্ছা না, সবগুলো বুয়েটে না, আমি বলতেছি আর কি বেসিকগুলো। তাহলে এটা জাহাঙ্গীরনগরে আসছিল, বলো তাহলে উদ্ভূত পদ্ধতি অনুযায়ী এটার নাম কি হবে, পারা উচিত। ওকে, সার্ভার অ্যান্সার দিয়েছো যে ডাইমিথাইল কার্বিনল। এক্স্যাক্টলি, হ্যাঁ তুমি চিন্তা করো CH3OH হলো কার্বিনল, তাহলে দেখে মনে হচ্ছে যে তার দুইটা হাইড্রোজেনের বদলে দুইটা মিথাইল মূলক চলে আসছে, এই কারণে এই যৌগের নাম হলো ডাইমিথাইল কার্বিনল। আচ্ছা, গাজী অ্যান্সার দিয়েছো ডাইমিথাইল কার্বিনল, গুড। শারমিন, হ্যাঁ ডাইমিথাইল কার্বিনল। হালিমা ডাইমিথাইল কার্বিনল, হ্যাঁ এক্স্যাক্টলি। যাক, রাহাতও অ্যান্সার দিয়েছো ডাইমিথাইল কার্বিনল, মানে সারওয়ার রাহাত। আচ্ছা আমি রাহাতই বলি ওকে, কারণ আমার নিজের নামও তো রাহাত, তো রাহাত নামে কেউ ভালো কিছু করলে আমার বেশ ভালোই লাগে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই আসলে তোমরা সবাই ভালো করলে অ্যাকচুয়ালি ভালো লাগে, এটা এমনি জাস্ট বলার জন্য বলা। ঠিক আছে, আলী ইমরান ডাইমিথাইল কার্বিনল, ইফতিও ডাইমিথাইল কার্বিনল, সাকিব হোসেনও ডাইমিথাইল কার্বিনল, হ্যাঁ ডাইমিথাইল কার্বিনল, অনিক, মেহজাবিন ডাইমিথাইল কার্বিনল, চমৎকার। এই তো, তাহলে তোমরা একটা ভার্সিটির প্রশ্ন শিখে ফেললাই, তো এইগুলোই আসে ভার্সিটিতে ঘুরে ফিরা, ইজি জিনিস। ঠিক আছে, তো আমরা এইটুকু জিনিস শিখে ফেললাম, উদ্ভূত পদ্ধতি আমাদের শেখা শেষ। এবার আসো আমরা প্রচলিত পদ্ধতি, মানে ইউপ্যাকের আগে আরেকটা নিয়ম চলে আসছিল প্রচলিত পদ্ধতি, সেই প্রচলিত পদ্ধতিটাও আমরা একটু শিখে ফেলি। ঠিক আছে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, কারণ আমি স্ক্রিনশটগুলো তোমাদেরকে ক্লাসের পরে প্রোভাইড করব, এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি সেভ করে ফেললাম। ওকে, এবার আমি এটাকে মুছে দিব, মুছে দেই তাহলে বেটার হবে। ওকে, তো এবার আসো, তাহলে এবার আমরা পড়ব হলো প্রচলিত নিয়ম। এখন এই প্রচলিত নিয়মটাও তোমার পরীক্ষায় ইউজ করা হয়। প্রচলিত এটা হলো ওই তিনটার মধ্যে, এটাকে ধরা হয় যে সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম থেকে পরবর্তীতে আরেকটা নিয়ম আসছে প্রচলিত নিয়ম, বাট এটা খুব বেশি দিন চলে নাই, তারপরে ইউপ্যাক চলে আসছে। যাই হোক, হ্যাঁ এই তো রাহাত একটা চমৎকার প্রশ্ন বলে দিয়েছে যে আইসো এবং নিও, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই দেখানোর জন্য এখন বলতে চাচ্ছি যে প্রচলিত নিয়মের আবার কিছু কাহিনী আছে। তোমরা এই যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কি বলে, যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বারবার হলো হ্যান্ড স্যানিটাইজার দ্বারা, মানে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন। সাবানের সাথে সাথে আরেকটা জিনিস বলে, যেটার মনে করো যে গত বছর একটা ঘাটতি হয়েছিল, আমাকে কেউ বলতে পারবা? এক্স্যাক্টলি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই নামটা আমার মনে হয় করোনা ভাইরাস আসার পরে তোমরা অনেক বেশি শুনছো যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে হাত ধুইতে হবে, হ্যান্ড স্যানিটাইজারগুলো ইউজ করে যেটা। ওকে, তো এই আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই আইসো ওয়ার্ডটা কোত্থেকে আসছে? এটাও তো জৈব যৌগ। এই আইসো, নিও আর তারপরে হলো তোমার এন, তিনটা যৌগের নাম এখন আমাদেরকে শিখতে হবে। তাহলে কি আমি বুঝাইতে পারছি যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বলে যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে হাত ধুইতে হবে। তো সেই আইসোপ্রোপাইল অ্যালকোহলের বেসিকটা এখন আমাদের জানতে হবে যে এইটার নাম আবার কোত্থেকে আসছে। নামকরণের প্রচলিত নিয়মে আরও তিনটা জিনিস আছে, একটা হলো এন, একটা হলো আইসো, আর একটা হলো নিও। এই তিনটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে। এন মানে হলো, এন বলতে নর্মাল জিনিসকে বোঝায়। এন বলতে কি বোঝায়? নর্মাল জিনিসকে বোঝায়। আইসো বলতে সেকেন্ডারি জিনিসকে বোঝায়। নিও বলতে তোমার টার্সিয়ারি জিনিসকে বোঝায়। আমি ব্যাখ্যা করছি। ধরো এইটা একটা যৌগ, এটা ধরো একটা যৌগ। এই যৌগটার ক্ষেত্রে বলো তো এখানে কি কোনো শাখা শিকল আছে? নাই। আমি তো ধরে নিচ্ছি যে আমরা তো এইচএসসির যে ক্লাস করছি, তোমরা 3টার থেকে কিছু বেসিক নিয়ে আসছো, নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারতেছো যে ভাইয়া এখানে তো কোনো শাখা শিকল নাই, তাই না? হ্যাঁ, এখানে কোনো শাখা শিকল নাই। তাহলে বলো এটা, এই যৌগটার নর্মাল নাম কি হবে? তোমরা পারো এটা, যেটা ভাইয়া সকল একক বন্ধন, তাহলে এটা অ্যালকেন। কয় কার্বন? দেখো 1 2 3 4 5, 5 কার্বন, তাহলে এটার নাম কি? পেন্টেন। সবাই জানো ভাইয়া এই যৌগটার নাম হলো পেন্টেন, এটা সবাই পারা উচিত, অলরেডি আমি জানি এগুলো তোমরা জানো। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী যেহেতু এই পেন্টেনের কোনো শাখা শিকল নাই,
পেন্টেন পুরাটাই মনে করে একটা সেম শিকল, এখানে কোনো শাখা শিকল নাই, এই কারণে ধরে নেওয়া হয়েছে এটা নর্মাল যৌগ। কারণ অ্যাবনর্মাল মানে হলো শাখা থাকা মানেই হলো অ্যাবনর্মাল, এখানে নর্মালি কোনো শাখা নাই, ধরে নেওয়া মানে এখানে কোনো শাখা নাই দেখে ধরে নেওয়া হয়েছে এটা হলো নর্মাল পেন্টেন। তো এটাকে প্রচলিত নিয়মে এর নাম লেখা হয়েছে এন পেন্টেন। এন মানে হলো নর্মাল, এন ফর নর্মাল। তাহলে বুঝতে পারছো? তাহলে প্রচলিত নামকরণের নিয়ম অনুযায়ী কোনো একটা জৈব যৌগে যদি এরকম কোনো শাখা না থাকে, জাস্ট নর্মাল একটা চেইন থাকে, যদি এক্সট্রা কোনো শাখা না থাকে সেটাকে নর্মাল যৌগ বলা হয়। তখন সেই যৌগের নামের আগে একটা ছোট্ট করে এন লেখে হাইফেন দিতে হয়, তাহলে এই যৌগের নাম হলো এন পেন্টেন। এটা হলো প্রচলিত নিয়ম। তাহলে আইসো কথাটা কোত্থেকে আসবে? প্রচলিত নিয়মে নামকরণের ক্ষেত্রে আইসো কথাটা আসবে যদি কোনো একটা যৌগের সাইডে যদি কোনো একটা যৌগের সাইডে এমন একটা কার্বন থাকে যেই কার্বনটা নিজে সরাসরি তোমার 3টা কার্বনের সাথে হলো তোমার যুক্ত। আমি বুঝাচ্ছি। হাইড্রোজেনটা আমি পরে দিব, আমি আগে বলে নেই। 3 4 কার্বন 5 কার্বন। তাহলে এই যৌগটার যদি আমাদেরকে নামকরণ করতে বলে এখন, তাহলে খেয়াল করো, এই যৌগটার নামকরণ করতে বললে দেখো এই যৌগটার একটা সাইডে যদি এইরকম কিছু একটা থাকে, একটা সাইডে যদি এইরকম কিছু একটা থাকে যে আমি এমন একটা কার্বনকে আইডেন্টিফাই করতে পারবো যেই কার্বনটার 3 হাতে আরও 3টা কার্বন যুক্ত। দেখো আমি এখানে 1 নম্বর কার্বন বলতে আসলে এটা 1 নম্বর দেওয়াটা উচিত হয় নাই। আচ্ছা, এটা আমি নর্মাল একটা জাস্ট বলি, এটা নর্মাল জিনিস, এটা এক না, এটা একটা নর্মাল কার্বন। এটা আমি দেখাচ্ছি যেই কার্বনটার দেখো এক হাতে একটা কার্বন, আরেক হাতে আরেকটা কার্বন, আরেক হাতে আরেকটা কার্বন, মানে এইরকম যদি কোনো সিচুয়েশন হয় যে কোনো একটা জৈব যৌগের একটা সাইডে এমন একটা কার্বন যদি পাওয়া যায় যে যেই কার্বনটা নিজে হলো তোমার সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত, দেখো সরাসরি এটার সাথে সরাসরি যুক্ত, এই কার্বনের সাথে সরাসরি যুক্ত, আবার এই কার্বনের সাথে সরাসরি যুক্ত। যদি এরকম সিচুয়েশন হয় যে কোনো একটা কার্বন নিজে সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত, এরকম যদি কোনো সিচুয়েশন হয় কোনো যৌগে, সেইটার নামের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী আইসো লেখা হয়। কি লেখা হয়? প্রচলিত নিয়মে সেটার নামকরণে আইসো লেখা হয়। আর প্রচলিত নিয়মে নামকরণের নিয়ম হলো তুমি সবগুলা কার্বন তোমাকে গণনা করতে হবে। তাহলে এখানে টোটাল কয়টা কার্বন আছে, শাখা শিকল সহ এবং শাখা শিকল ছাড়া, মানে মেইন শিকল এবং শাখা শিকলের সবগুলা কার্বনকে তোমার গণনা করতে হবে। আরেকবার বলি, প্রচলিত নিয়মে নামকরণের নিয়ম হলো মেইন শিকল এবং শাখা শিকল সবগুলারই কার্বন সংখ্যাকে তুমি গণনা করবা। তাহলে সবগুলোর কার্বন সংখ্যা গণনা করলে কয়টা কার্বন পাওয়া যাবে? 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন পাওয়া গেছে। তাহলে এই যৌগের নাম প্রচলিত নিয়ম অনুযায়ী পেন্টেন হবে। বাট এখানে এমন একটা কার্বন পাওয়া গেছে যেই কার্বনটা সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত, এই কারণে এই যৌগের নাম হয়ে যাবে আইসোপেন্টেন। তাহলে এই যৌগটার নাম কি হয়ে যাবে? আইসোপেন্টেন হয়ে যাবে। এখন একটা মজার জিনিস বলি, ইউপ্যাক নামের সাথে প্রচলিত নামের একটা পার্থক্য আছে। ইউপ্যাক নাম অনুযায়ী চিন্তা করলে আমাদের এই যৌগটার নাম কি হইতো? আমাদের মেইন শিকল হলো এটা। একটু পর ইউপ্যাক নামে আমি আসবো, তো আরও ডিটেলসে বলবো। আপাতত আমি পার্থক্যটা দেখানোর জন্য বলতেছি যে ইউপ্যাক নাম অনুযায়ী এটা হলো আমাদের মেইন শিকল হয়ে যেত। তখন মেইন শিকলে কার্বন আছে 4টা, 1 2 3 4। এই কারণে ইউপ্যাক নাম অনুযায়ী এই যৌগের যেহেতু কার্বন আছে 4টা মেইন শিকলে, ইউপ্যাক নাম অনুযায়ী আসলে এই যৌগের নাম হলো বিউটেন। বিউটেন। তারপরে আমরা বলতাম যে এখানে একটা এক্সট্রা CH3 আছে শাখা শিকল হিসেবে, এটা আবার তোমার 2 নম্বর কার্বনে যুক্ত আছে। আমরা বলবো এই নামকরণের নিয়মটা, ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আমি দেখাচ্ছি। তখন এই যৌগটার নাম হয়ে যেত 2-মিথাইল বিউটেন। তো খেয়াল করছো ইউপ্যাক নামের সাথে তোমার প্রচলিত নামের তোমার পার্থক্যটা কোথায়? প্রচলিত নামে প্রধান শিকল প্লাস শাখা শিকল সবগুলার কার্বনের সংখ্যাকে আমরা যোগ করে টোটাল নামটা লিখবো। যেখানে টোটাল 5টা কার্বন আছে, এই কারণে প্রচলিত নিয়মে এই যৌগটা অবশ্যই পেন্টেন হবে। আর এখন এমন একটা কার্বন আছে যে যেই কার্বনের সাথে সরাসরি আরও 3টা কার্বন যুক্ত, এই কারণে এই যৌগের নাম হয়ে গেছে আইসোপেন্টেন। আর যদি ইউপ্যাক নাম নিতাম, ইউপ্যাক নামের ক্ষেত্রে তখন শুধুমাত্র মেইন শিকলের কার্বনগুলো আমরা কাউন্ট করব। তাহলে মেইন শিকলে তখন কার্বন 4টা, তাহলে এই যৌগটার নাম বিউটেন। আর মেইন শিকলের সাথে একটা মিথাইলমূলক শাখা হিসেবে যুক্ত আছে 2 নম্বর কার্বনে, এই জন্য এই যৌগটার নাম হয়ে যেত 2-মিথাইল বিউটেন।
ঠিক আছে, তাহলে মেইনের সাথে আশা করি প্রচলিতর কাহিনীটা তোমরা বুঝতে পারছো। প্রচলিততে তোমার টোটাল কার্বন সংখ্যা সবসময় কাউন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা আইসোপেন্টেন বুঝে ফেললাম। এবার আসো নিওপেন্টেন। নিওটা কেমনে আসবে খেয়াল করো। এই নিওটা আসবে হলো যদি এখন এমন একটা কার্বন পাই যেই কার্বনের সাথে তোমার 4টা কার্বন যুক্ত সরাসরি। আইসোতে কয়টা ছিল? আইসোতে আমি এমন একটা কার্বন পেয়েছিলাম যে যার সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত ছিল। আর নিওতে হবে যে আমি এমন একটা কার্বন পাবো এবার যেই কার্বনের সাথে সরাসরি তোমার 4টা কার্বন যুক্ত। এরকম যদি কোনো কিছু পাই তখন সেই যৌগের নাম কি হয়ে যাবে? প্রচলিত নিয়মে নিও হয়ে যাবে। যেমন এই যে দেখো, এখানে মাঝখানে আমি একটা কার্বন পাইছি যার এক হাতে একটা কার্বন সরাসরি, এখানে একটা সরাসরি, এখানে একটা সরাসরি, এখানে একটা সরাসরি। তাহলে খেয়াল করো যে এই যে এখানে যে আলটিমেটলি তোমার যে 4টা যে কার্বন পাওয়া গেছে কার্বনের সাথে, তাহলে তোমার 4টা কার্বন সরাসরি যুক্ত, তাহলে এই যৌগের নাম কি হয়ে যাবে? নিও হয়ে যাবে। তখন এই যৌগটার নাম এরকম নিও হবে। আর দেখো প্রচলিত নিয়ম কি বলছি, সব কার্বন সংখ্যা গণনা করতে হবে। তো টোটাল কার্বন সংখ্যা গণনা করো, 1 2 3 4 5, তাহলে এই যৌগটার নামও পেন্টেন হবে, কিন্তু তখন এটার নাম হয়ে যাবে নিওপেন্টেন। তাহলে প্রচলিত নিয়মে এই যৌগটার নাম কি হয়ে যাবে? নিওপেন্টেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, প্রচলিত নিয়মে যদি কোনো শাখা শিকল না থাকে সেটা হলো নর্মাল, মানে এন কিছু একটা। যদি শাখা শিকল থাকে তাহলে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এমন একটা কার্বন পাওয়া পসিবল কিনা যেই কার্বনের সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত। এরকম হলে সেটার নাম হয়ে যাবে আইসো। আর যদি এমন একটা কার্বন পাওয়া যায় যে যার সাথে সরাসরি 4টা কার্বন যুক্ত, তাহলে সেটা কি হয়ে যাবে? নিও হয়ে যাবে। বাট যাই হোক না কেন, দেখো দিন শেষে সবগুলাই কিন্তু পেন্টেন। কেন পেন্টেন? কারণ আমি সবসময় টোটাল কার্বন সংখ্যা কাউন্ট করছি। প্রচলিত নিয়মে অল টাইম আমি টোটাল কার্বন সংখ্যা কাউন্ট করছি, এই কারণে যৌগটার নাম কি হয়ে গেছে? নিওপেন্টেন হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আমরা এই টাইপের জিনিসগুলা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? তো আমরা যদি এগুলা যদি বুঝি তাহলে এবার আসো আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেতটা আমরা একটু দেখি। কারণ এতবার আমরা আসলে করোনা ভাইরাসের সময় পড়ছি যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, এতবার পড়ছি আমরা আসলে, যেটা সংকেতটা আসলে না দেখলে পাপ হবে আর কি। তো আসো তাহলে এটা সংকেতটা আমরা একটু দেখে ফেলি। তো আইসো, তার মানে আইসো তো মানে বুঝতেই পারতেছো, আইসো মানে আসছো, মানে আইসো মানে হলো আইসো তুমি, আইসো মিয়া আসছো। আমাদের একটা স্যার ছিল, আমি একটা মজার জিনিস বলি, নটরডেমের যারা আছো, নটরডেমের যারা আছো তারা রিলেট করতে পারবা যে অ্যালেন স্যার নামে একজন স্যার ছিলেন নটরডেমে। এখন মনে হয় স্যার নাই, মেবি উনি মনে হয় ভার্সিটির টিচার হয়ে গেছে এখন, আমি যতটুকু শুনছিলাম। আমরা কলেজ পার হওয়ার 1 2 বছর পরে মনে হয় 18 19-এর দিকে মনে হয়নি ভার্সিটিতে ঢুকে গেছে। তো আমাদের একজন স্যার ছিল অ্যালেন স্যার। তো এই স্যারের ডায়লগ ছিল এরকম যে আইসো ক্যান মিয়া যাওগা, বুঝছো? মানে স্যার আবার কেমিস্ট্রি টিচারই ছিল, কেমিস্ট্রি স্যারই এই জন্য মজা করে বলতো যে আইসো ক্যান মিয়া যাওগা। মানে কেউ যদি মানে অমনোযোগী দেখতো ক্লাসে কাউরে, তখন বলতো যে আইসো ক্যান মিয়া যাওগা, বাসায় যাওগা, এরকম কিছু একটা বলতো আর কি। ঠিক আছে, ওই তো আইসো, আইসো মিয়া। হ্যাঁ, যাই হোক, স্যারের এই জন্য আমরা নাম ডাকতাম হলো আইসো অ্যালেন বলে ডাকতাম স্যারকে এই কারণে। ঠিক আছে, যে স্যার যখন আমাদেরকে নামকরণের নিয়ম শিখাইছিল, এরপর থেকে আর নটরডেমের পোলাপাইন মানে আমাদের ব্যাচের পোলাপাইন স্যারের হলো আইসো অ্যালেন বলে ডাকতো, আইসো অ্যালেন। যাই হোক, তো আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল নাম শুনে বুঝতে পারতেছো, প্রোপাইল তার মানে এখানে 3টা কার্বন থাকবে, আর আইসো তার মানে এখানে এমন একটা থাকবে এখানে একটু ব্যতিক্রম থাকবে। এইখানে একটু ব্যতিক্রম এই কারণে যে এখানে ওএইচটা থাকবে। এখন কাহিনী আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল বলছে, ঠিক আছে? তাহলে কি বলছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল তোমাদেরকে বলেছে। তো প্রোপাইল মানে হলো তোমার কয়টা কার্বন থাকবে? 3টা। এখানে আসলে কার্বনই থাকবে 3টা, বাট 3টা কার্বন থাকলেও তোমরা হিসাব করে দেখো তো তোমাদেরকে দেখতে কি এইরকম একটা স্ট্রাকচার মনে হয় না? দেখো আমি যে আইসোপেন্টেন যে আঁকছিলাম, আইসোপেন্টেনে দেখো আমার একবারে সাইডের স্ট্রাকচারটা কিন্তু এরকম ছিল, যে এখানে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন ছিল, তারপরে আরও কার্বন ছিল, এই কারণে আমরা এটাকে আইসো বলছি। ঠিক আছে, কিন্তু আইসোপ্রোপাইল অ্যালকোহলে টোটাল কার্বনই তো 3টা। তো আমি চাইলেও কিন্তু এদিকে আর আমি কার্বন দিতে পারতেছি না, কিন্তু না দিতে পারলেও এই যে এইটুকু অংশ খেয়াল করো, এইটুকু অংশ দেখতে এই আইসোপেন্টেনের মতো না? এই যে দেখো CH3 CH3 এখানে CH,
যেহেতু এইটুকু দেখতো আইসোপেন্টেনের মতো, এই কারণে এই যৌগটার আলটিমেটলি নাম দেওয়া হয়েছে আইসো নামই দেওয়া হয়েছে। আর এখানে টোটাল কার্বন আছে 3টা, এই কারণে এই যৌগটার নাম হয়ে গেছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এটাই হলো আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত আর কি। এখানে অবশ্য তোমরা বলতে পারো যে ভাই এই দিকে তো আরও কার্বন থাকা উচিত ছিল। এখানে অ্যাকচুয়ালি কার্বনই 3টা, কারণ প্রোপাইল, তাহলে 3টা কার্বন থাকবে, টোটাল 3টা কার্বন, এই কারণে এটাই হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। বাট এখানে বেসিকটা হলো এই যে এইটার মতো, দেখো এই যে এইটুকু অংশ দেখতে সেম, এই কারণে ওইখান থেকে গাঠনিক সংকেত অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে এটাই হলো এটারই 70% দ্রবণ ইউজ করতে হবে। এটারই 70% যদি দ্রবণ ইউজ করি, এটা ইউজ করে যদি হ্যান্ড স্যানিটাইজার বানাই, সেটা করোনা ভাইরাসের বিরুদ্ধে 99% সুরক্ষা দেয় আর কি, তাই না? এটাই আমরা এতদিন জেনে আসছি। তো এটাই হলো আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কি হ্যান্ড স্যানিটাইজারে ইউজ করা হয়, এই কারণে এটার আরেকটা নাম আছে, এটাকে রাবিং অ্যালকোহলও বলা হয়। রাবিং অ্যালকোহল, রাবিং মানে তো বুঝতেই পারতেছো, রাব মানে কি? রাব মানে হলো ঘষা। আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজারে নিয়ে কি করি? হাত ঘষি না, হাত ঘষে হাত পরিষ্কার করি না, এই কারণে এটার আরেকটা নাম হলো রাবিং অ্যালকোহল। তো এটা কেন বললাম? এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল, রাবিং অ্যালকোহল নিচের কোনটি? দেখছো, আমি সবগুলারই কারণ আছে, আমি পড়ানোর কোনো না কোনো কারণ আছে দেখেই পড়াচ্ছি। তাহলে রাবিং অ্যালকোহল এর এক্সাম্পল কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল হলো রাবিং অ্যালকোহল। এই রাবিং অ্যালকোহলেরই আরেকটা নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? কারণ এটাই নর্মালি হ্যান্ড স্যানিটাইজারে ইউজ করা হয়। ওকে, হ্যাঁ আইসোপ্রোপেনের সাথে মিল আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি মানে যেভাবেই চিন্তা করো, আমি পেন্টেন বলতে বুঝাইছি যে আগের বার যে আইসোপেন্টেন দেখাইছো স্ট্রাকচারটার সাথে মিল আছে, আমি এটা বলছি। ঠিক আছে, আইসোপ্রোপেন তুমি যদি হিসাব করো তার সাথেও মিল থাকবে, কোনো সমস্যা নাই। মানে এই যে এইরকম একটা স্ট্রাকচার, এখানে একটা কার্বন, এটা একটা কার্বন, উপরে একটা কার্বন, দেখো এইরকম একটা স্ট্রাকচার আছে, এখানেও দেখো এরকম একটা স্ট্রাকচার আছে, এখানেও এরকম একটা স্ট্রাকচার আছে, এই কারণে এটাকে আমরা আইসোপ্রোপাইল বলতেছি। তাহলে যৌগটার নাম কি হয়ে যাবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে। এটাকে হ্যান্ড স্যানিটাইজারে ইউজ করা হয়, এই কারণে এটাকে আবার আমরা কি বলি? রাবিং অ্যালকোহল বলি, যে রাব করতেছে আমরা একটার সাথে আরেকটাকে রাব করে, যে হাতে নিয়ে নিয়ে আমরা রাব করতেছি, এই জন্য রাবিং অ্যালকোহল বলা হয়। ওকে, ওকে, তো আমরা মনে হয় এইটুকু বুঝতে পারছি। তাহলে আমি আবার একটু স্ক্রিনশট নিয়ে ফেলি। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেতটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আমি স্ক্রিনশট নিচ্ছি, কারণ স্ক্রিনশটগুলো আবার তোমাদেরকে আমি দিব এই কারণে, কারণ মুছে দিব এখন। ঠিক আছে, তো তাহলে এইটুকু পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেছে। তোমরাও স্ক্রিনশট নিও, হ্যাঁ তোমরাও স্ক্রিনশট নিয়ে মাঝে মাঝে দিও, কারণ মাঝে মাঝে আমি ভুলে যেতে পারি আসলে। ঠিক আছে, এটা স্বাভাবিক, পড়ানোর মাঝখানে আসলে পড়ানোতে কনসেন্ট্রেশন থাকে, তো অনেক সময় স্ক্রিনশট নিতে আমার মনে নাও থাকতে পারে, তোমরা কিন্তু নিও আর কি মনে করে। ওকে, তো তাহলে আইসোপ্রোপাইল, তাহলে আমাদের সমস্ত নামকরণ শেষ। এবার আসো আমাদের মেইন নামকরণ শুরু হবে, ইউপ্যাক নাম। বাট এতক্ষণ যা পড়াইছি এগুলো বেসিক, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে, নমুনা অলরেডি দেখায় দিছি। তাহলে এবার আসো ইউপ্যাক, এটাকে অনেকে আইউপ্যাক উচ্চারণ করে, অনেকে ইউপ্যাক উচ্চারণ করে, যে যেমন উচ্চারণ করুক, আপাতত এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে ইউপ্যাকের ফুল মিনিং কি? ফার্স্টে আমাদেরকে ফুল মিনিং জানতে হবে। আচ্ছা, ইউপ্যাকের ফুল মিনিং আমার মনে হয় তোমরা লিখলেই ভালো হয়, তোমরা আমার সাথে সাথে কমেন্টে লিখে ফেলো, দেখি তোমরা পারো কি না। ইন্টারন্যাশনাল, তারপরে কি? ইউনিয়ন অফ, তোমরা লিখে ফেলো দেখি কে পারো এটা। এটার ফুল মিনিংটা জানা রাখাটা ভালো, অনেক সময় সৃজনশীলের কতে দিয়ে দিতে পারে যে ইউপ্যাকের পূর্ণরূপ কি, 9-10-এর জিনিস, বাট দিয়ে দিতে পারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হলো তোমার ইউপ্যাকের ফুল মিনিং। তো এটার একটা ইতিহাসটা আমি একটু বলি, যে এই যে নামকরণের যে অনেকগুলো নিয়ম আসছে, আইসো নিও দিয়েও দেখা গেছে যে সব যৌগের নামকরণ করা যায় না, কারণ জৈব যৌগের কিছু কিছু জিনিস আছে যেগুলো এত বড়, এত বিশাল যৌগ, যে সেগুলোর নামকরণ আসলে এইভাবেও হয় না। তো পরবর্তীতে বিজ্ঞানীরা 1892 সালে, আমি পড়ানোর সময় তোমাদেরকে একটু সুন্দর করে পড়ানোর চেষ্টা করি ইতিহাস সহ, যেন তোমাদের মাথায় থাকে। 1892 সালে সুইজারল্যান্ডের একটা শহর আছে, জেনেভা শহর। তো সুইজারল্যান্ডের জেনেভা শহরে সর্বপ্রথম আন্তর্জাতিক যে বিভিন্ন রসায়নবিদ যারা ছিলেন তারা একটা সম্মেলনে অংশগ্রহণ করেন, এবং সেই সম্মেলন থেকেই তারা পরবর্তীতে জৈব যৌগের নামকরণের একটা নিয়ম উদ্ভাবন করেন। সেই নিয়মটাকেই বলা হয় ইউপ্যাক নিয়ম, কারণ এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি কর্তৃক পরবর্তীতে অনুমোদন প্রাপ্ত হয়েছিল।
1892 সালে ফার্স্ট এটার যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটার অনেক করছে, মানে অনেক ধরনের হলো সংস্করণ করছে, অনেক ধরনের চেঞ্জ করছে, নামকরণের নিয়ম একটু উল্টাপাল্টা করছে, নিয়ম চেঞ্জ করতে 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 বর্তমানে আধুনিক ইউপ্যাক নামকরণ চলে আসছে, ঠিক আছে। বাট এটার ফার্স্ট স্টার্টিং হয়েছিল 1892 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহর থেকে। পরবর্তীতে অনেক পরিমার্জন করছে, ওই যে বইয়ের যেমন অনেক প্রকাশনী বের হয় না, যে প্রথম প্রকাশ, দ্বিতীয় প্রকাশ, তৃতীয় প্রকাশ, হ্যান ত্যান সংস্করণ বের হয়, এরকম অনেকভাবে সংস্কার করতে করতে বর্তমান নামকরণে চলে আসছে। তো তাহলে চলো আমরা ইউপ্যাক নামকরণ অনুযায়ী আমরা এখন অ্যালকেনের নামকরণ শিখে ফেলি। তো অ্যালকেনের নামকরণ শেখার জন্য অ্যালকেনটা হলো বেসিক, এটার নামকরণ ভালো মতো শিখতে পারলে অন্যগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো অ্যালকেনের নামকরণে একজন বলছো ভাইয়া আইস হতে কার্বনের একটার সাথে হলো 3টা নাকি 2টা, এটা হলো কার্বনের উপর ভিত্তি করে। তুমি যদি দেখো যে কার্বন সংখ্যা তোমার 3-এর চেয়ে বেশি, তখন অবশ্যই একটা কার্বনের সাথে তোমার 3টা কার্বন থাকবে। কিন্তু আইসোপ্রোপাইলে কি ছিল, টোটাল কার্বনই ছিল 3টা। তো তখন হলো স্ট্রাকচারটা এরকম স্ট্রাকচার দেখবে যে এইরকম আছে কি না, কিছু একটা এরকম থাকলেই তখন হবে। যে এরকম একটা যদি স্ট্রাকচার থাকে এটাকে আইসো স্ট্রাকচার বলে, তখন এরকম হলেও তখন হবে। যদি 3টা যদি থাকে, আর যদি 3-এর চেয়ে বেশি কার্বন থাকে তখন তো ডেফিনেটলি তোমার এই হাতে আরেকটা কার্বন থাকবেই, বা 5টা-6টা থাকলে তো থাকবেই, তখন এটার একটা কার্বনের সাথে সরাসরি তোমার 3টা কার্বন থাকবে। আর যদি এমনি 3টা থাকে তখন তোমার মনে করো হলো হবে, 3টা থাকলে তখন মনে করো তোমার এইরকম একটা স্ট্রাকচার হলে এটাকে আমরা আইসো বলবো, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে প্রচলিততে এই কারণে আসলে প্রচলিতটা পরবর্তীতে গ্রহণযোগ্যতা পায় না, কারণ অনেক ভেজাল ছিল আসলে, এখানে একটু কাহিনী ছিল, এই কারণে পরবর্তীতে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে যে ইউপ্যাক নামটা এখন বর্তমানে ইউপ্যাক নামটা ইউজ করা হয়, এখন আর এই প্রচলিত নাম বা অন্য নামগুলো ইউজ করা হয় না। তারপরেও কিছু ফেমাস নাম আছে যেগুলো পরীক্ষায় আসে আর কি। ওকে, তো অ্যালকেনের নামকরণ, তো অ্যালকেনের নামকরণে আমাদেরকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্টটা হলো আগে আমাদেরকে প্রধান শিকল আইডেন্টিফাই করতে হবে। এগুলো সবাই খাতায় লেখো, তোমরা নোট করবা। জৈব যৌগ বা অন্যান্য আমি যাই পড়াই, ফিজিক্সও তো পড়াই, এগুলো সব নোট করে তোমরা নোটগুলো হলো আমাদের গ্র্যাভিটি গ্রুপে হলো দিবা। তাহলে হবে কি যে অন্য মানুষরাও পড়াশোনায় আগ্রহ পাবে, তোমরাও দেখবে যে অনেক বেশি মানুষ তোমাদের জন্য দোয়া করবে। কারণ নোট শেয়ার করাও কিন্তু একটা ইবাদত আর কি, কারণ একজন মানুষ আরেকজনকে যে কোনোভাবে হেল্প করলে কিন্তু আলটিমেটলি কিন্তু সোয়াব পাওয়া যায়। তো নোটগুলো বানাবা, নিজেদের তো পড়াশোনাতে সুবিধা হবেই, সাথে তোমার নোট দেখে আরও 10 জন স্টুডেন্ট যদি অনুপ্রাণিত হয় আলটিমেটলি এটা সোয়াবটাও তুমি পেয়ে যাবে, আর আলটিমেটলি সবারই উপকার হবে। আমাদের গ্রুপে দিয়ে দিবা নোট করে সুন্দর করে, তাহলে দেখবা যে নিজের কাছেও ভালো লাগবে। ওকে, তো তাহলে অ্যালকেন, তাহলে প্রধান শিকল আগে শনাক্ত করতে হবে, তাহলে প্রথম ধাপ। সেকেন্ড ধাপে আমরা কি করব, প্রধান শিকল আইডেন্টিফাই করা শেষ, তারপরে আমরা শাখা শিকল আইডেন্টিফাই করব। এটা এমনিতেই বোঝা যায়, শাখা শিকল হলো প্রধান শিকল বাদ দিলে বাকিটা শাখা শিকল, আইডেন্টিফাই করলাম। থার্ড কাহিনীটা কি হবে, থার্ড কাহিনীটা হলো প্রধান শিকলের নাম্বারিং করতে হবে, প্রধান শিকলের দেন নাম্বারিং করতে হবে। আমি দেখাবো এটা নামকরণটা ডিটেলসে দেখাবো। তারপরে হলো প্রধান শিকলের আমরা নাম্বারিং করব, নাম্বারিং করার পর ফোর্থে হলো আমরা উপযুক্ত সাফিক্স এবং প্রিফিক্স, মানে পূর্বপদ এবং পরপদ। প্রিফিক্স হলো তোমার পূর্বপদ, ঠিক আছে, প্রিফিক্স মনে হয় একটা এফ মনে হয়, প্রিফিক্স ও সাফিক্স সহযোগে আমরা যোগটা নাম করে ফেলবো, সাফিক্সে ডাবল এফ। তাহলে প্রিফিক্স ও সাফিক্স সহযোগে আমরা পরে নামটা লিখে ফেলবো। প্রিফিক্স মানে হলো পূর্বপদ, জৈব যৌগের নামকরণে কিছু হলো ফার্স্টে লেখা লাগে আর কিছু পরে লেখা লাগে, তাহলে প্রিফিক্স ও সাফিক্স সহযোগে নাম লিখে ফেলবো। আমি একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবা, কঠিন মনে করার কিছু কারণ নাই, আমি এটাকে লিখলাম তোমাদেরকে বেসিক বোঝানোর জন্য। নাম লিখে ফেলবো, ঠিক আছে। এটা আমি একটা এক্সাম্পল দিলেই বুঝবা যে প্রিফিক্স কোনটা, সাফিক্স কোনটা, প্রধান শিকল কেমনে কী করবো না করবো সব কিছু আমরা করে ফেলবো। ওকে, তো আমার মনে হয় এইটুকু তোমাদের হয়ে গেছে, আশা করছি এইটুকু তোমরা বুঝতে পারছো। এটা সবাই লিখে ফেলো, আমি স্ক্রিনটা রেকর্ড করি, তোমরা লিখে ফেলো, ঠিক আছে। তো আমার মনে হয় 4টা পয়েন্ট লেখা শেষ হয়ে গেছে তাহলে অ্যালকেন। আর অ্যালকেনের নামকরণটাই অ্যাকচুয়ালি বেসিক, অ্যালকেনটা পারলে বাকিগুলো আমাদের খুব ইজি হবে, বাকিগুলো একটু হালকা চেঞ্জ করতে হবে, কিন্তু অ্যালকেনটাই আমাদের মেইন বেসিক। অ্যালকেনটা ভালো মতো যদি আমরা বুঝতে পারি বাকিগুলো জাস্ট একটু এদিক সেদিক করলেই হয়ে যাবে নামকরণ, ঠিক আছে। তো আমরা এইটুকু বুঝলাম। তো এবার আসো আমি দেখাবো একটু পরে
তো নামকরণের ক্ষেত্রে তাহলে অ্যালকেনের নামকরণ লিখে ফেলছি। আচ্ছা তাহলে আমি মুছে দেই, একটু দ্রুত লিখতে হবে বুঝছো, অনেক কিছু আমাদের শেষ করতে হবে আজকে। তো একটা কাজ করি, এবার আমরা এক্সাম্পলে চলে আসি। তো এক্সাম্পলে ফার্স্টেই আমাদেরকে যেটা করতে হবে, একটা নর্মাল আগে নামকরণ লিখে দেখাই। ধরো এই যৌগটার আমরা এখন নামকরণ করতে চাচ্ছি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এই যৌগটা তোমার দেখেই বুঝতে পারতেছো যে ভাই এখানে সবই হলো আপনাদের একক বন্ধন, তার মানে এটা ডেফিনেটলি অ্যালকেন হবে। তাহলে এটা ডেফিনেটলি অ্যালকেন। ইংলিশটাও লিখতেছি কারণ ইংলিশের দরকার আছে এখন কিছু। তাহলে অ্যালকেন, তাহলে এদের কমন নাম হলো অ্যালকেন, তাহলে নামের শেষে কি হবে, এন যুক্ত হবে, ANE। তাহলে মনে রাখবা যে এই একক বন্ধন থাকলে সেগুলোকে অ্যালকেন বলে, তার মানে এগুলোর নামের শেষে এই এন জিনিসটা যুক্ত হবে। এটাকেই তোমার বলা হয় সাফিক্স বা পরপদ। তার মানে সবার লাস্টে এন যুক্ত হবে এই ক্ষেত্রে সাফিক্স, এখানে এনটা হলো সাফিক্স পরপদ। প্রিফিক্স হিসেবে কি যুক্ত হবে মনে রাখবা, শাখা শিকলটার নামটা প্রিফিক্স হিসেবে যুক্ত হবে। শাখা শিকলের নামটা কি হিসেবে যুক্ত হবে, প্রিফিক্স হিসেবে যুক্ত হবে। এবার মনে হয় তোমাদের মাথায় আসতেছে। তাহলে শাখা শিকল এখানে কি মিথাইলমূলক, আমি বুঝাবো, দাঁড়া আমি আগে একটু এগুলো লিখে নিই। তাহলে এখানে মিথাইলটা তোমার প্রিফিক্স হিসেবে আগে যুক্ত হবে পূর্বপদ, আর সাফিক্স হিসেবে অ্যালকেনের এন যুক্ত হবে লাস্টে, আর মাঝখানে একটা মেইন পদ থাকবে। ওকে, তাহলে আমরা নামকরণ করি। তাহলে ফার্স্টে আমি তোমাদেরকে কি বলছি, ফার্স্টে মেইন শিকল আইডেন্টিফাই করতে হবে। এখন মেইন শিকল আইডেন্টিফাই করার শর্ত হলো আমি এমনভাবে শিকলটাকে আইডেন্টিফাই করব যেন সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আমার মেইন শিকলে পাওয়া যায়। তাহলে কি করব, যেন সবচেয়ে বেশি সংখ্যক কার্বন আমার মেইন শিকলে পাওয়া যায়। তাহলে খেয়াল করো, এইভাবে যদি আমরা আইডেন্টিফাই করি, এটাকে যদি আমরা মেইন শিকল হিসেবে নেই, তাহলে দেখো এই শিকলে আমরা 4টা কার্বন পাইছি। আমি আবার এইটাকেও মেইন শিকল হিসেবে নিতে পারি। আচ্ছা ভিন্ন ভিন্ন কালি দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি চাইলে এটাকেও মেইন শিকল হিসেবে নিতে পারি। এমনি যদি আমি শিকলটা কাউন্ট করি তখন আমার শিকলে কার্বন পাইছি আমি 3টা। আমি চাইলে এইটাকেও মেইন শিকল হিসেবে নিতে পারি, তখন আমি শিকলে কার্বন পাইছি হলো কয়টা, 4টা। তার মানে এখানে আমি 3ভাবে হলো প্রধান শিকল নিতে পারি। একটা হলো সোজা যাইতে পারি যেখানে কার্বন পাইছি 4টা, একটা হলো এমনে যাইতে পারি 3টা, আরেকটা হলো এইভাবে যাইতে পারি যেখানে আমরা 4টা পাইছি। তাহলে আমি কোনটাকে প্রধান শিকল হিসেবে নিব। মনে রাখবা কখনো কিন্তু স্প্লিট করা যাবে না। স্প্লিট মানে হলো দেখো আমার শিকলগুলো আমি এমনে নিছি, হয় এমনে গেছে, অথবা ধরো হলো এমনে গেছে, অথবা কিন্তু এমনে গেছে। কখনো কিন্তু এইভাবে যাবে না যে এমনে যাবে এরকম করে ভাগ হয়ে 2 সাইডে যাবে, এরকমভাবে কিন্তু শিকল নেওয়া যাবে না। ঠিক আছে, তোমাকে যে কোনো একটা ডিরেকশনে যেতে হবে। ওকে, তো এরকম করে আমি ডিরেকশনে গেলাম। তো যাওয়ার পর খেয়াল করো আমার এইভাবে গেলে আমি 4টা কার্বন পাইছি, আর এইভাবে গেলে 4টা কার্বন পাইছি, আর এইভাবে আসলে আমি 3টা পাইছি। তো 3টা হলো আগেই বাদ, কারণ আমাকে প্রধান শিকল নেওয়ার সময় আবার খেয়াল রাখতে হবে যেন সবচেয়ে বেশি সংখ্যক কার্বন যেন প্রধান শিকলে থাকে। তো বুঝতেই পারতেছো যে হয় তাহলে আমি এইভাবে নিব, অথবা আমি এইভাবে নিব, কারণ এমনে গেলেও আমি 4টা পাইছি, এমনে গেলেও 4টা পাইছি। তাহলে যেহেতু আমি সোজাসুজি নিয়েই 4টা পাইছি, তাহলে আমি আর এই বাঁকাটা আর নিলাম না, যে এইখানে যে 4টা এটাও নেওয়া যায়, কোনো সমস্যা নেই, এটাও নিতে পারো, বাট আমি নর্মালটাই তাহলে নিই, যেহেতু এমনি 4টা পাইছি, হাইস্ট পাইছি, তাহলে আর অন্যটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। তো তাহলে এটা হলো আমাদের প্রধান শিকল। তো এটা যদি আমাদের প্রধান শিকল হয় তাহলে আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজটা কি, শাখা শিকল আইডেন্টিফাই করা। তাহলে এই বেচারা যদি আমাদের প্রধান শিকল হয় তাহলে শাখা শিকল তো বুঝতেই পারতেছো এইটা, কারণ এটাই হলো প্রধান শিকলের বাইরে যা আছে সেটাই শাখা শিকল। তাহলে এই CH3টা প্রধান শিকলের বাইরে আছে, দ্যাট মিন্স এটাই আমাদের কি হয়ে যাবে, শাখা শিকল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শাখা শিকলটাও বুঝতে পারলাম। তাহলে আমাদের কাজ নম্বর 2, সেকেন্ড কাজটাও শেষ। এবার থার্ড কাজে কি বলছিল, থার্ড কাজে বলেছিল যে এখন প্রধান শিকলের নাম্বারিং করতে হবে। নাম্বারিং তুমি 2টা সাইড থেকে করতে পারো, হয় আমি এদিক থেকে নাম্বারিং করতে পারি কার্বনের, যেটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3 নম্বর কার্বন, আমি বলতে পারি যে এটা হলো তোমার 4 নম্বর কার্বন, এটা করতে পারি, অথবা এই দিক থেকেও নাম্বারিং করতে পারি, যে এটা 1, এটা 2, এটা ধরো হলো 3, এটা ধরো হলো 4। এখন কোন দিক থেকে করব, তাহলে এই দিক থেকে করব নাকি এই দিক থেকে করব? এই ক্ষেত্রে নিয়ম হলো যে দিক থেকে নাম্বারিং করলে
সবচেয়ে কম সংখ্যক কার্বনে তুমি শাখা শিকল পাবা, তুমি ঠিক সেই দিক থেকে নাম্বারিং করবা। কি করবা? তাহলে যে দিক থেকে নাম্বারিং করলে সবচেয়ে কম সংখ্যক কার্বনে তুমি শাখা শিকল পাবা, তুমি ঠিক সেই দিক থেকেই নাম্বারিং করবা। তাহলে খেয়াল করো, এই দিক থেকে নাম্বারিং করলে আমরা শাখা শিকলটাকে কিন্তু 3 নম্বর কার্বনে পাচ্ছি বাম থেকে নাম্বারিং করলে, কিন্তু যদি আমরা ডান থেকে নাম্বারিং করি তখন শাখা শিকলটাকে আমরা 2 নম্বর কার্বনে পাবো। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করব? ডেফিনেটলি ডান দিক থেকে নাম্বারিং করব, কারণ যে দিক থেকে নাম্বারিং করলে সবচেয়ে কম সংখ্যক কার্বনে শাখা শিকল পাওয়া যাবে, আমরা ঠিক সেই দিক থেকেই নাম্বারিং করব। তাহলে ডান দিক থেকে নাম্বারিং করব, তাহলে 2 নম্বর কার্বনে শাখা শিকল পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের 3টা কাজ শেষ। এবার সাফিক্স, প্রিফিক্স আর মূল পদ সহ নাম লিখতে হবে। তাহলে প্রিফিক্সে হলো শাখা শিকলের নাম, তাহলে মিথাইলটা আগে বসবে প্রিফিক্স হিসেবে, মিথাইল। কিন্তু এটা কত নম্বর কার্বনে ছিল? 2 নম্বর কার্বনে। ওই সংখ্যাটাও তোমাকে আগে লিখে দিতে হবে। তাহলে 2, আর মনে রাখবা সংখ্যা এবং বর্ণ এর মাঝখানে হাইফেন দিতে হবে। তাহলে 2 মিথাইল, তাহলে এই পুরাটা হলো তোমার প্রিফিক্স বা পূর্বপদ। তার মানে শাখা শিকলটা হলো 2 মিথাইল। আবার এখানে প্রধান শিকলটা কয় কার্বনের ছিল? 4 কার্বনের ছিল। তাহলে প্রধান শিকল 4 কার্বন হলে ওটার মেইন নাম হলো বিউট। ঠিক আছে, তাহলে প্রধান শিকল 4 কার্বন হলো ওটার মেইন নাম কি? বিউট। তাহলে যৌগটার নাম হলো 2 মিথাইল বিউট। তারপরে লাস্টে তোমাকে আবার সাফিক্স বা পরপদ অ্যাড করে দিতে হবে। যেহেতু এটা অ্যালকেন, তাহলে নামের শেষে এন হবে, কিন্তু আমরা বাংলায় বিউট এন এটাকে আমরা লিখে ফেলি বিউটেন লিখে ফেলি। এই কারণে এই যৌগটার নাম হয়ে যাবে 2 মিথাইল বিউটেন। ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছো যে সাফিক্সটা হলো 2 মিথাইল হলো সাফিক্স, 2 মিথাইল হলো প্রিফিক্স মানে পূর্বপদ, এন হলো অ্যালকেনের এন, এটা হলো পরপদ, আর মেইন পদ হলো বিউট। এই জন্য এই যৌগটার নাম হয়ে যাবে 2 মিথাইল বিউটেন। এটা হলো ইউপ্যাক নাম। তো আমার মনে হয় 4টা ধাপ বুঝতে পারছো। তাহলে প্রথম ধাপটা কি আরেকবার আমরা একটু মনে করি। প্রধান শিকল আইডেন্টিফাই করতে হবে, সেকেন্ডটা হলো প্রধান শিকল বাদে বাকিটা শাখা শিকল। তারপর আমরা নাম্বারিং করব, এমনভাবে নাম্বারিং করব যেন শাখা শিকলটা সবচেয়ে কম সংখ্যক কার্বনে যুক্ত হয়। আর লাস্টে আমরা কি করব? উপযুক্ত প্রিফিক্স, সাফিক্স এবং মূলপদ সহ যৌগটা নামকরণ করে ফেলব। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝছি। তাহলে এবার আসো তোমাদেরকে কিছু প্র্যাকটিস করতে দিই। আগে আরও 1-2টা দেখায়, তারপরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দিই, দেখি তোমরা পারো কি না। অবশ্যই আজকে প্র্যাকটিস করতে হবে, কারণ নামকরণ এটা প্র্যাকটিস না করলে তোমরা পারবা না। আজকে হয়তো আমরা অ্যালকেন পর্যন্তই শিখবো, কারণ অ্যালকেনটা বেসিক। অ্যালকেন শিখলে পরের ক্লাসে আমরা হলে একবারে টান দিয়ে বাকি সবগুলো শেষ করে দিতে পারবো। অ্যালকেনটা বেসিক, অ্যালকেনটা ভালো মতো শেখাটা জরুরি। আর সময় থাকলে তারপরে অ্যালকেনের পাশাপাশি আরও দেখবো, অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনও দেখায় দেবো। ওকে, তো এবার আসো, এই যৌগটার নাম তোমরা যারা যারা পারো তারা আগেই তোমরা কমেন্টে লিখতে পারো, যারা পারো আর কি। আর যারা পারো না কোনো সমস্যা নেই, আগে দেখো, 1-2টা দেখো, ইনশাল্লাহ তোমরাও পারবা। তোমরা 5 মিনিট পরে তোমরাও পারবা, তখন তারপরে তোমাদেরকে করতে দিব, দেখি তখন কে কত আগে লিখতে পারো নামটা। এটা একটা কম্পিটিশন আর কি। আর ওকে, তাহলে আমি হাইড্রোজেনগুলো আমি পরে দিব, আগে আমি কার্বনগুলো আগে দিয়ে নিই। এটা আমার মনে হয় ভালো হয়, হুদাই কার্বন হিসাব করতে গেলে পরে ঝামেলা আর কি। আচ্ছা, এই যৌগটা ওকে আমি আরেকটা দিয়ে দিই, দাঁড়াও। এই যৌগটার নামকরণ কি হতে পারে? তো আসো তাহলে আমরা আমাদের বেসিক থেকে দেখি যে এই যৌগটার নামকরণ কি আসতে পারে। হ্যাঁ, আমি আবার বলবো, ফাহিম বলছো ভাই আবার একটু বুঝান। ঠিক আছে, আমি যেটা বুঝাচ্ছি কোনো সমস্যা নেই। এই যৌগটার নাম কি হতে পারে? তাহলে আমাদের প্রথম কাজ কি? মেইন শিকল আইডেন্টিফাই করা। চলো আমরা আমাদের মেইন শিকলটা এইভাবে নিতে পারি। দেখো, এইভাবে যদি আমরা নিই তাহলে কয়টা কার্বন পাচ্ছি? 1 2 3 4 5। তাহলে এমনি নিতে পারি 5 কার্বন পাচ্ছি। এইভাবে নিতে পারি 3 কার্বন পাচ্ছি। এমনে নিতে পারি, সেটাও 3 কার্বন পাচ্ছি। এমনে একবার নিতে পারি, 3 কার্বন পাচ্ছি। আবার এইভাবেও নিতে পারি, এইভাবে নিলে কয় কার্বন পাবো? 1 2 3 4 5। তাহলে এটাও 5 কার্বন পাচ্ছি। আবার আমরা এইভাবেও নিতে পারি, 1 2 3 4 5। এমনেও নিতে পারি,
আবার আমরা এইভাবেও নিতে পারি 1 2 3 4 5, মানে এইভাবেও যেতে পারি। তাহলে খেয়াল করো আমরা অনেকভাবেই যেতে পারি, বাট আমি দেখলাম যে এইভাবে নিলেও আমরা 5 কার্বন পাবো নর্মালি, আবার এইভাবে নিলেও 5 কার্বন পাবো, আবার এইভাবে কাহিনী করলেও 5 কার্বন পাবো। তো যেহেতু 5-এর চেয়ে আমরা বেশি পাচ্ছি না, তো আমরা নর্মালটাই নিই, মানে একবারে সোজাটাই আমরা 5 প্রধান শিকল হিসেবে নিয়ে ফেলি। শুধু শুধু আমাদের ঘুরে পেঁচায় নিয়ে কঠিন করার তো কোনো দরকার নাই। তো আমরা নর্মালি সোজাটাই তাহলে 5 কার্বন হিসেবে নিয়ে ফেলি, কারণ 5-এর চেয়ে বেশি পাওয়া যাচ্ছে না। তাহলে এটাই হলো আমাদের প্রধান শিকল। ওকে, তো আমাদের প্রধান শিকল হয়ে গেল। এবার আসো, তাহলে প্রধান শিকল যদি এটা হয়, তাহলে এটা বাদে বাকিটা হলো আমাদের শাখা শিকল। তাহলে এটা একটা শাখা প্রধান শিকলের বাইরে, এটা একটা শাখা, এটা একটা শাখা। তাহলে 3টা শাখা শিকল আছে আমাদের এখানে। আমরা শাখা শিকলটাও আইডেন্টিফাই করে ফেললাম। এবার আমাদেরকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রধান শিকলের 2টা সাইড থেকে নাম্বারিং করতে পারি। এখান থেকে করতে পারি, এখান থেকে করলে হলো আমাদের 2, এটা 3, এটা 4, এটা 5। আবার আমি এখান থেকেও নাম্বারিং করতে পারি, এই সাইড থেকেও, যে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। এখন দেখো বাম দিক থেকে নাম্বারিং করলে একটা শাখা শিকল 2-এ পড়তেছে, আর বাকি 2টা শাখা শিকল 4-এ পড়তেছে। আর ডান দিক থেকে নাম্বারিং করলে 2টা শাখা শিকল 2-এ পড়তেছে, আর একটা শাখা শিকল 4-এ পড়তেছে। তো এরকম একাধিক যদি শাখা শিকল থাকে, সেই ক্ষেত্রে তুমি 2 সেট থেকে নাম্বারিং করে তুমি নাম্বারগুলোকে আগে যোগ করবা। নাম্বারগুলোকে যোগ করে দেখবা যে কোন দিক থেকে নাম্বারিং করলে তোমার যোগফলটা কম পাওয়া যায়। তাহলে খেয়াল করো, আগের বার তো একটাই ছিল, এই জন্য আগের বার আর যোগ করি নাই, কিন্তু এখন যেহেতু শাখা শিকল 1-এর চেয়ে বেশি আছে, তাহলে 2 দিক থেকেই নাম্বারিং করে তুমি মনে মনে আগে যোগ করবা যে কোন দিক থেকে নাম্বারিং করলে যোগফলটা সবচেয়ে কম পাওয়া যায়। তাহলে খেয়াল করো, আমরা যদি ডান দিক থেকে নাম্বারিং করি তাহলে কিন্তু আমরা যোগফলটা সবচেয়ে কম পাবো, কারণ এই 2টা শাখা শিকল তখন 2-এ পড়বে আর একটা হলো 4-এ পড়বে। তাহলে ডান দিক থেকে নাম্বারিং করলে আমাদের পজিশনগুলো হবে 2 2 4, যেটাকে যোগ করলে 8 আসে, স্টিল 10-এর চেয়ে কম। তার মানে আমরা বুঝলাম যে আমাদেরকে ডান দিক থেকে তাহলে নাম্বারিং করতে হবে। মনে থাকবে? তার মানে একাধিক শাখা শিকল থাকলে নাম্বারিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখবা যে কোন দিক থেকে নাম্বারিং করলে যোগফলটা সবচেয়ে কম হয়। যে দিক থেকে নাম্বারিং করলে যোগফলটা সবচেয়ে কম হবে, ঠিক সেই দিক থেকেই তোমরা কি করবা? নাম্বারিং করবা। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমরা ডান দিক থেকে নাম্বারিং করব। তাহলে 2-এ আছে। এবার বলো, সবগুলা শাখা শিকলই আবার কি? মিথাইল কিন্তু। তাহলে এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল। তার মানে 3টা মিথাইল আছে শাখা শিকল হিসেবে। বলো, 3টা মিথাইল যদি শাখা শিকল হিসেবে যদি থাকে, বলো এই যৌগটার নাম কি হয়ে যাবে? ট্রাইমিথাইল হবে না? কারণ তোমার 3টা মিথাইল কিন্তু শাখা শিকল হিসেবে আছে। তাহলে এবার প্রিফিক্স হিসেবে ট্রাইমিথাইল বসবে। কিন্তু এদের আবার পজিশনটাও উল্লেখ করে দিতে হবে। যেহেতু ট্রাইমিথাইল মানে মিথাইল আছে 3টা, তাহলে পজিশনও 3বার লিখতে হবে। তাহলে 3বার কী কী পজিশন লিখবা? পজিশন লিখবা হলো তোমার 2, 2, 4, তারপরে হাইফেন দিয়ে দিবা। ওই যে বলছি, সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিয়ে দিবা, আর সংখ্যার পরপর কমা দিতে হবে। তাহলে 2, 2, 4, তারপরে আবার হাইফেন 4 দিয়ে ট্রাইমিথাইল। তারপরে মেইন শিকল আমার কয় কার্বন? 5 কার্বন। তাহলে ট্রাইমিথাইল, যৌগটার নাম হয়ে যাবে পেন্টেন। তাহলে 2, 2, 4, তারপরে হাইফেন দিয়ে ট্রাইমিথাইল পেন্টেন। ওকে, আমি আরেকবার বলি যাদের একটু কনফিউশন হয়েছে। প্রধান শিকল ফার্স্টে আইডেন্টিফাই করলে, এটা তো মনে হয় বুঝতে পারছো। প্রধান শিকল বাদ দিয়ে বাকিগুলা শাখা শিকল, এটাও বুঝতে পারছো। তারপরে নাম্বারিংটাও মনে হয় বুঝতে পারছো, যে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখা শিকলগুলোর অবস্থানগুলোরে যোগ করলে সবচেয়ে কম পাওয়া যায় 2টার মধ্যে। তো 2টার মধ্যে কম পাওয়া যায় যদি আমরা ডান দিক থেকে নাম্বারিং করি। তো নাম্বারিংগুলোকে আমি আবার যোগ করলাম, যোগ করে দেখলাম যে আমাদের 2, 2, 4 মানে আমাদের 8 আসে। তো আমরা এইটুকু বুঝে ফেললাম যে 8, তাহলে এটাই করতে হবে। এখন নামকরণের সময় খেয়াল রাখতে হবে যে শাখা শিকল কয়টা আছে? 3টা আছে, এবং 3টাই কিন্তু মিথাইল। তাহলে 3টা মিথাইল যদি শাখা শিকল হিসেবে থাকে, অবভিয়াসলি তুমি এটার নাম কি বলবা? ট্রাইমিথাইল। 2টা থাকলে কি বলতাম? ডাইমিথাইল। 4টা থাকলে কি বলতাম? টেট্রামিথাইল, তাই না? এটা তো বুঝতেই পারতেছো। তাহলে 3টা আছে, তাহলে যৌগটার নাম হয়ে যাবে ট্রাইমিথাইল। এখন যতগুলো আবার শাখা শিকল থাকবে ততগুলাই কিন্তু নাম্বার লিখতে হবে। তাহলে কি কি নাম্বার? 2-এ আছে 2টা, আর 4-এ আছে একটা। তাহলে যেহেতু 3টা আছে, তাহলে নাম্বারটাও 3বার লিখতে হবে। তাহলে 2-কে 2বার লেখো, কারণ 2-এ 2বার আছে। তাহলে 2, 2, আর 4-এ একবার আছে।
তাহলে 2,2,4 তারপরে হাইফেন দিয়ে ট্রাইমিথাইল আর মেইন শিকল 5 কার্বন পেন্টেন। তাহলে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন হলো এই যৌগটার নাম। তোমরা কিন্তু মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করবা যে এই যে তোমাদের ধরো বিভিন্ন কাজিন হয় না, ছোট ছোট যে বাচ্চা কাজিনগুলো বা অনেক ভাই বোন বা ছোট ছোট ভাই বোন যখন হয় তখন মানুষজন তখন দেখা যায় যে মানুষজন নাম খুঁজে পায় না, ঠিক আছে? তো তখন দেখা যায় যে মানুষজন হলো তোমার নাম খুঁজে পায় না। আমার মনে হয় যে তোমরা এই নামগুলো রাখতে পারো। তোমাদের কোনো একটা ফ্রেন্ডের ছোট ভাই বোন হয়েছে বা কাজিন হয়েছে বা তোমাদের ছোট ভাই বোন হয়েছে, ওর তুমি নাম রাখতে পারো 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। এরপরে যে হবে তার নাম রাখবে হলো 2,2,4,4 টেট্রামিথাইল পেন্টেন। এরকম করে করে নাম রাখতে পারো, তাহলে দেখবে যে মানুষজন নামের আর অভাব বোধ করবে না। অনেক সময় হয় না যে ছোটো বাচ্চারা জন্ম নিলে দেখা যায় যে নাম নিয়ে অনেক প্যারা খায়, কী রাখা যায় কী রাখা যায়। এত প্যারা না খাওয়ার থেকে এই নামগুলো রেখে দাও, এটা সারা জীবন লক্ষ লক্ষ নাম দিলেও এই নাম আর শেষ হবে না, একটার পর একটা দিতেই থাকবা। 2 মিথাইল পেন্টেন, 1,2 ডাইমিথাইল পেন্টেন, মানে কথার কথা আর কি, বা 2,3 ডাইমিথাইল পেন্টেন, এরকম করে করে নাম দিতে থাকো এগুলো, ঠিক আছে? তাহলে অনেক বেটার হবে এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। তাহলে নাম শুনি তোমরা কিন্তু বুঝতে পারবা যে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে। যে 2 মিথাইলটা কি, 2 মিথাইল পেন্টেন তার মানে আগে আসছে। এখন 2,3 ডাইমিথাইল পেন্টেন মানে হলো এটা তার পরের নম্বরটা, মানে তার পরের জন। আর 2,3,4 ট্রাইমিথাইল পেন্টেন মানে হলো তার পরের জন। তাহলে এমনি করে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, নাম শুনেই বুঝবা ও আচ্ছা হ্যাঁ ও তো এটা করছে, ঠিক আছে? কষ্ট করে আর মনে রাখা লাগবে না। ওকে, তো তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। তো এবার আসো আমরা কিছু এখন করতে দেই। তাহলে আসো আমরা কিছু প্র্যাকটিস করে ফেলি। আশা করি 2টা নাম দেখাইছি, পারা উচিত, ইজি জিনিস। আমি এখান থেকে এখন কিছু করতে দিই, দেখি 2টা 3টা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, কারণ এগুলো প্র্যাকটিস না করলে আলটিমেটলি লাভ নাই। পড়লে বুঝাইলে অনেক কিছুই বুঝছো, বাট প্র্যাকটিস না করলে আলটিমেটলি লাভ নাই। এটা মুছে দিই, হ্যাঁ, এটার আসলে নোট দিয়ে আমি কি করব, ঠিক আছে? এটা মুছে দিই, তোমাদেরকে আমি এখন করতে দিই, ওইগুলার একটা নোট রাখবো না, দেখছো? তারপর অবশ্য স্ক্রিনশট রাখা উচিত ছিল, আমি ভুলে গেছি আসলে। ঠিক আছে, প্রবলেম নাই, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। অর্গানিকটা একটু লিখি, এটা মুছে গেলে একটু সমস্যা, দেখতে সুন্দর লাগে অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তো আসো তাহলে আমরা একটা দেখি। নর্মালি ইজি কিন্তু আসলে এইগুলাই পরীক্ষায় আসবে। তারপরে তোমাদেরকে একটা ডিউর একটা প্রশ্ন সলভ করাবো না, ডিউতে কিছু নাম আসে এগুলো আমি দেখাবো। আগে কার্বনগুলো দিয়ে নিই। ওকে, এই যৌগটার নাম তোমরা একটু লিখে ফেলো দেখি ঝটপট। সময় হলো তোমাদের কত, আধা মিনিট আর কি, আধা মিনিটের মতো সময়। ঝটপট তোমরা একটু লিখে ফেলো এই যৌগটার নাম, আমি একটু দেখতে চাই। আর আমার সাথে একটা ডিউর প্রশ্ন ব্যাংক আছে, দেখি এখান থেকে 2-1টা নাম আমি দেখি যেগুলো একটু ভালো লাগবে, যে তোমাদের একটু প্র্যাকটিস করাইলে ভালো হবে, সেটা আমি খুঁজি। তোমরা লিখতে থাকো, আধা মিনিট সময় এই যৌগটার নাম দেখি, লিখে ফেলো কমেন্টে। রাহাত লিখেছো 2 ইথাইল 4,4 ডাইমিথাইল হেপটেন। ওকে, দেখতে হবে 2 ইথাইল। ওকে, 2 ইথাইল 4,4 ডাইমিথাইল হেপটেন। তারপরে রেড ওয়ান লিখেছো 2 ইথাইল 5,5 ডাইমিথাইল হেক্সেন। ওকে, হেক্সেন, হেপটেন, হেক্সেন। তারপরে রাহাত লিখেছো 2 ইথাইল 5, আচ্ছা তুমি চেঞ্জ করেছো উত্তরটা, 5,5 ডাইমিথাইল হেপটেন।
2 ইথাইল 5,5 ডাইমিথাইল হেপটেন, 2 ইথাইল 5,5, হ্যাঁ ইফরাতি তাফসিন, তানজিমুল, শাহরিয়ার বিলাল। হ্যাপি লাগছে আপনার কাছে পড়তে, হ্যাঁ ধন্যবাদ। তোমার ফ্রেন্ডদেরও যেন হ্যাপি লাগে, এই জন্য ফ্রেন্ডদেরকেও মেনশন করো যখন ক্লাস করবা, একা একা করো না, যে ভাইব না যে একা একা ক্লাস করে আগে যাবো ফ্রেন্ডরা পিছায় যাবে, তাহলে কিন্তু আবার সমস্যা। কারণ এইচএসসি বা এসএসসি পরীক্ষা যখন দিবা তখন কিন্তু আবার ফ্রেন্ডে আশেপাশে থাকবে, তখন ফ্রেন্ডরা ভালো পারলে কিন্তু নিজেরই লাভ আর কি, ঠিক আছে? তো আপাতত এইভাবে চিন্তা করো। তন্নি লিখেছো 2 ইথাইল 4,4 ডাইমিথাইল হেপটেন। শুভ, হ্যাঁ 2 ইথাইল 4,4 ডাইমিথাইল হেপটেন, হ্যাঁ এই জন্যই এসএসসি স্টুডেন্ট, আমি তোমাকে চিনি আর কি, এই জন্যই বলছি যে এসএসসি বা এইচএসসি যাই হোক ফ্রেন্ডেরই করো। হ্যাঁ এই ক্লাসটা আসলে এসএসসির যারা তারা চাইলে করতে পারো, ওদের জন্য একটু ডিটেলস হয়ে যায়, বাট নামকরণ তো আলটিমেটলি সেমই আসলে, এটা খুব বেশি পার্থক্য নাই। 2 ইথাইল 5,5 মিথাইল না ডাইমিথাইল হবে, ওকে সবাই লেখছো। বাট এখন একটা মজার জিনিস কি জানো, একটা মজার জিনিস হলো তোমাদের কারণ আমি অ্যাকচুয়ালি এখানে হয় নাই আবু নাইমেরটা দেখতে হবে, আমারে চেক করে দেখতে হবে। এখানে তোমাদের কারো নামটাই হলো তোমাদের অ্যাকচুয়ালি হলো হয় নাই, শুধুমাত্র হলো আবু নাইমেরটা হয়েছে 3,3,6 ট্রাইমিথাইল অকটেন। আমি ইচ্ছা করে এই নামটা দিছি, দেখছো আমি এটা বোঝানোর পর তোমরা সবাই বুঝবে, এখানে একটা ট্র্যাপ দিয়ে দিছিলাম তোমাদের জন্য, একটা ট্র্যাপ তৈরি করছিলাম এবং আমি সাকসেসফুল যে তোমরা সবাই এই ট্র্যাপে অ্যাকচুয়ালি পা দিছো, ঠিক আছে? এবং আমি এটা দেখানোর জন্য যে জৈব যৌগের নামকরণটা দেখতে ইজি মনে হলেও একটু ট্র্যাপ থাকে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে। আমি আগেই বলে দিই অ্যান্সারটা হলো আবু নাইম যেটা লিখছে 3,3,6 ট্রাইমিথাইল অকটেন, এটা হলো অ্যান্সার। আচ্ছা আমি এখন দেখাই যে কেন এটা অ্যান্সার হবে। এটার কাহিনী হলো, এটার অ্যান্সারটা এরকম হওয়ার কথা, খেয়াল করো আমি ফার্স্টে কি বলছি, প্রধান শিকল আইডেন্টিফাই করতে হবে। আমি শিওর তোমরা সবাই ধোকা খাইছো এই জায়গাটাতে, এটারই তোমরা প্রধান শিকল ধরে নিছো, ধরতে সমস্যা নাই। খেয়াল করো তাহলে এখানে কয়টা শিকল পাইছো তোমরা, 3টা 4টা 5টা 6টা 7টা, এই কারণে তোমরা সবাই বলতেছো যে ভাইয়া এটা তো হেপটেন হবে না, এখানে একটা ট্র্যাপ দিছে এই কারণে। খেয়াল করে দেখো প্রধান শিকল তো শুধুমাত্র যেটা নেওয়া যায় তা তো না, উপরে নিচেও তো নেওয়া যায়। কেউ যদি এইটাকে যদি প্রধান শিকল হিসেবে নেয়, অন্য একটা কালি দিয়ে লিখি, কেউ যদি এইটাকে প্রধান শিকল হিসেবে নেয় তখন দেখো তো, এই যে এইটাকে যদি প্রধান শিকল হিসেবে নেয় তখন দেখো কয়টা কার্বন পায়, দেখো 1 2 3 4 5 6, আর এটা তো C2H5, তার মানে এখানে 2টা কার্বন আছে, তাহলে 6 আর 2 কত 8, তার মানে এইভাবে যদি কেউ যায় তাহলে সে কিন্তু 8টা কার্বন পাচ্ছে, তার মানে 7-এর চেয়ে বেশি, তার মানে এই ক্ষেত্রে আসলে এটাই আমাদের কি হবে, প্রধান শিকল হয়ে যাবে। দেখছো এটাই আমাদের একটা ছোট্ট ট্র্যাপ ছিল, এই ট্র্যাপেই তোমরা সবাই ভুল করছো, একজন বাদে সবার আমি অ্যান্সার দেখলাম। মিম অ্যান্সার দিয়েছ অকটেন, আচ্ছা ঠিক আছে ভালো, হয়তো মিমেরও তাহলে হয়েছে, তো 1-2জন বাদে সবাই হলো এই ট্র্যাপেই পা দিছো, এটা করা যাবে না, তার মানে এটা হলো আমাদের প্রধান শিকল। আমি আরেকবার বলি, এইভাবে যদি আমি যাই দেখো 1 2 3 4 5 6, আর এখানে 2টা আছে C2, তাহলে 8টা কার্বন, তাহলে এটা হলো অকটেন হয়ে যাবে, শেষ। আর অন্য কোনোভাবে 8-এর চেয়ে বেশি নেওয়া যায় না, তাহলে এটাই আমাদের প্রধান শিকল। ওকে, এখন বাকিটা মনে হয় তোমরা পারবা। ভাই এটা যদি প্রধান শিকল হয় তাহলে শাখা হলো এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, শেষ। এরপরে হলো বাকিটা থাকে হলো নাম্বারিং। তো নাম্বারিংয়ের ক্ষেত্রে তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে 3-এর মধ্যে 2টা শাখা শিকল পড়ে, 4 5, আবার 6 যে একটা শাখা শিকল পড়ে, তাহলে 3 3 আর হলো তোমার 6, তাহলে 3 + 3 + 6, তাহলে কত আসে 12। আর এদিক থেকে যদি কেউ নাম্বারিং করে, এদিক থেকে নাম্বারিং করলে কিন্তু 1 আর 2 কিন্তু এখানেই পড়ে যাবে, কারণ এখানে কিন্তু 2টা কার্বন আছে, তো এদিক থেকে নাম্বারিং করলে 1 আর 2 এই 2টাই এইখানে পড়ে যাবে, তাহলে 3 নম্বর কার্বন হলো এটা, তো 3-এ একটা শাখা শিকল থাকবে, তখন 4 5 6, 6 হলো 2টা, তাহলে 3 + 6 + 6, তো বুঝতেই পারতেছো এটা 12-র চেয়ে বেশি আসবে, 15 আসবে। এই কারণে এদিক থেকে নাম্বারিং করা যাবে না, নাম্বারিং করতে হবে বাম থেকে।
তো বাম থেকে নাম্বারিং করলে তাহলে 3-এ তোমার 2টা শাখা শিকল আর এখানে একটা, তাহলে 3টা মিথাইল মূলক। তো বুঝতেই পারছো যে এই যৌগটার নাম হয়ে যাবে ট্রাইমিথাইল, প্রিফিক্স হিসেবে ট্রাইমিথাইল হবে। আর সংখ্যা, তাহলে 3টা যেহেতু মিথাইল মূলক তাহলে সংখ্যাটাও 3বার লিখতে হবে, যে 3,3,6। সংখ্যার মাঝখানে কমা আর সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিতে হবে। তাহলে 3,3,6 হাইফেন দিয়ে ট্রাইমিথাইল অকটেন, এটাই হলো তোমার অ্যান্সার। দেখছো, তাহলে তোমরা সবাই কিন্তু ভুল করে ফেলছো। আচ্ছা, অনেকে বলতেছো ভাই এসএসসি নাকি এইচএসসির ক্লাস হচ্ছে। আজকে আমাদের রুটিন অনুযায়ী এসএসসির ক্লাস, এইচএসসির ক্লাস। তো এইচএসসির ক্লাসই হচ্ছে, কিন্তু জৈব যৌগের নামকরণ তো আসলে আলাদা করার কিছু নাই, যে এসএসসিতে এক ধরনের নাম, এইচএসসিতে যে আরেক ধরনের নাম, এরকম তো কিছু না। এই কারণে এসএসসির অনেকে ক্লাস করতেছো হয়তোবা, যেই করো অসুবিধা নাই, এসএসসিরাও আজকে ক্লাসটা করলে তুমি বুঝবা ক্লাস, যদি প্রথম থেকে করে থাকো আর কি, সমস্যা নাই। বাট তোমাদের জন্য নামকরণটা আমি আলাদা করে পড়াবো, তোমাদেরটা আরেকটু শর্টে পড়াবো, কারণ তোমাদের এত ডিটেলস দরকার নেই, তোমাদের আরেকটু করে পড়ায় দেবো আমি, কারণ তোমাদের এত কঠিন লাগবে না। তো যাই হোক, তাহলে এটা হলো ট্রাইমিথাইল অকটেন। তো এইগুলো হলো আমাদের নাম। তো এবার আসো, তাহলে আমি আরেকটা দিই। এটা হলো গত বছর ডিউতে আসছে। গত বছর মানে হলো এই বছর, মানে গত বছর মানে 19-20-এর আর কি প্রশ্ন। এটা হলো ডিউতে আসছে। ঠিক আছে, আমি তার একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ডিউর প্রশ্ন, এটাও তোমরাই সলভ করবা, দেখো যে কত ইজি। ওকে, তাহলে আমি প্রশ্নটা লিখে ফেলি। এটা ডিউর প্রশ্নটা ঠিক এক্স্যাক্টলি প্রশ্নের মতো করে লিখি। CH3 প্র্যাকটিস। আজকে আমরা হলো এইটাই দেখব, কারণ অ্যালকেনটা হলো বেসিক আর কি, বুঝছো? অ্যালকেনটা বেসিক শিখতে পারলে পরের ক্লাসে আমরা অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকিনাইন যৌগ, দেন হলো আমরা অ্যালকোহল, অনেকগুলা শিখে ফেলতে পারবো। পরের ক্লাসে আমরা চেষ্টা করব নামকরণটা শেষ করে ফেলার জন্য। আজকেরটা একবারে বেসিক ছিল, পরের ক্লাসে টান দিয়ে আমাদের শিখতে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ আজকের ক্লাসটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এগুলো শুধু শিখাইলেই হবে না, আমি চাইলে একবার অনেক কিছু শিখাই ফেলতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করি একটু স্লো যাচ্ছি, কারণ এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নয়তো আমি তোমাদেরকে প্র্যাকটিস না করা হলো সরাসরি আমি 2টা দেখা বলতাম যে চলো এবার আমরা অ্যালকিনের নাম শিখে ফেলি। এর থেকে আমার মনে হলো যে না, তোমাদেরকে একটু প্র্যাকটিস করে, এই যে একটা ভুল করলে এখন তোমাদের কিন্তু আরেকটু ভালো হয়েছে। এই যে আগেরবার একটা ট্র্যাপ দিছি ইচ্ছা করে, ওটা বানায় একটা ট্র্যাপ দিছি, তোমরা কিন্তু এই ট্র্যাপে পা দেওয়ার কারণে তোমরা কিন্তু এখন বুঝলা যে না, এখানেও ট্র্যাপ থাকতে পারে। এই প্র্যাকটিসটা হয়তো না করাইলে হয়তো তোমরা ভাবতা আরে ভাই দেখাইছে, 2টা দেখাইছে, আরে খুবই ইজি, পারবো না। এই জন্য প্র্যাকটিসের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই যৌগটার নাম কি হবে? ইউপ্যাক নাম। এটা গত বছর আসছিল ডিউতে। দেখি এই যৌগটার নাম হুবহু যেটা সেটাই, আমি প্রশ্নটা হুবহু তুলে দিছি, দেখি এখন তোমরা অ্যান্সার করো। এটা অপশন আছে ডিউতে, তো অবশ্যই অবভিয়াসলি অপশন থাকবে, বাট এটা তো অপশন ছাড়াই পারা উচিত, তাই না? তো বলো এটার নাম কি হবে? শাখার উপশাখাটা হলো লাগতো, শাখার উপশাখাটা ঠিক আছে, আমি শাখার উপশাখাটা হলো একটা দেখায় দিব। ও আচ্ছা, এটা দেখা যায় না, এখানে CH3 আছে, লাস্টে একটা CH3 আছে, এই যে জায়গাটায় একটা CH3 আছে, ঠিক আছে, এই জায়গাটায় একটা CH3 আছে, জাস্ট, আর কিছু না। ওকে, এখন আমার মনে হয় পারা উচিত। শাখার উপশাখাটাও আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখি আধা মিনিট সময়, তোমরা কি এবার আর অ্যান্সার করতেছো না, সবাই এবার খুব সতর্কভাবে রয়ে গেছো। এটা ইজি। 3 মিথাইল
3 মিথাইল 5 ব্রোমো 6 ক্লোরোহেপ্টেন। রাহাত বলছো, মাহিম বলছো 3 মিথাইল 5 ব্রোমো 6 ক্লোরোহেপ্টেন। শুভ বলছো 5 ব্রোমো 6 ক্লোরো 3 মিথাইল হেপ্টেন। ফারজানা বলছো 2 ইথাইল 5 ক্লোরো 4 ব্রোমো হেক্সেন। গাজী বলছো 3 মিথাইল 5 ব্রোমো 6 ক্লোরো হেপ্টেন। ওকে, অনেকে অনেক কিছুই বলছো, ঠিক আছে। তো আমি এটা একটু বলি। ফার্স্ট কথা হলো, এই যৌগটাকে আগে তোমাদেরকে একটু সুন্দর করে সাজাইতে হবে। এই যে এখানে যে ব্র্যাকেটের মাঝখানে C2H5 লেখা না, এটা মানে হলো এই জিনিসটা এই কার্বনের সাথে যুক্ত। এটাকে একটু তাহলে উপরে লিখে ফেলো, তোমরা মনে মনে এটাকে তাহলে উপরে নিয়ে যাও, তোমাদের মতো করে সাজায়া ফেলো। CHটা রাখো, ব্রোমিনটাকে উপরে লেখো, তাহলে একটু ইজি হবে আর কি, শাখা শিকলটা বুঝতে আমাদের একটু ইজি হয়। তাহলে ক্লিয়ার, যেরকম যদি ব্র্যাকেটে কোনো কিছু থাকে সেটাকে আমরা উপরে নিয়ে যাব, C2H5 এ নিয়ে যাব, আর এখানে ব্রোমিন ক্লোরিন এগুলো আমরা এইভাবে করে ফেলব। ওকে, তো এটা হলো আমাদের জিনিস। এখন আমাদেরকে প্রধান শিকল আইডেন্টিফাই করতে হবে। তো প্রধান শিকল আইডেন্টিফাই করতে গেলে এবার একটু খেয়াল করো, এভাবে যদি আমরা যাই, এভাবে যদি সোজা যাই, তাহলে 1 2 3 4 5 6 6টা পাই। কিন্তু যদি আমরা আবার এইভাবে যাই, তাহলে দেখো 7টা পাই। খেয়াল করো, এখানে কিন্তু 2টা কার্বন, ওই যে আগের ট্র্যাপের মতো। আগের বার আমি ট্র্যাপ হিসেবে যেরকম দিয়েছিলাম, দেখছো গত বছর ডিউতে এরকম ট্র্যাপিং প্রশ্নই আসছে। দেখো এখানে 2, তাহলে 2টা কার্বন, 2টা যদি এমনে যদি যাই, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এমনে গেলে 6টা পাইছি, বাট এভাবে গেলে আমরা 7টা পাচ্ছি। তো আমাদেরকে এইভাবেই যাইতে হবে তাহলে, কারণ ওই যে এখানে 2টা কার্বন আছে, তাহলে 2 3 4 5 6 7, তাহলে এটা যৌগটার নাম হয়ে যাবে হেপ্টেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে যৌগটার মেইন নাম হবে হেপ্টেন। এবার বাকিটা হলো শাখা শিকল। তো শাখা শিকলের মধ্যে তোমার এখানে ব্রোমিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে হলো তোমার CH3 আছে। তো এবার তোমাকে নামকরণ করতে হবে। তো নামকরণের ক্ষেত্রে তোমাকে শাখা শিকলগুলো তুমি দেখো যে এইটাকে যদি আমরা হিসাবে যদি নেই, এখানে আমরা হিসাবে যদি নেই, তো আমাদেরকে যেটা করতে হবে যে 1 2 এইখানে, 3 এইখানে, তাহলে এইভাবে নাম্বারিং করলে 1 2 এইখানে, তাহলে 3 এইখানে, 4 5 হলো এইখানে। তো এইখানে হলো 5, এটা হলো তোমার 6, আর এটা হলো তোমার 7। এইভাবে নাম্বারিং করলে এই দিক থেকে করলে এরকম আসতেছে, 3-এ একটা শাখা শিকল, 5-এ একটা, 6-এ একটা। আর এদিক থেকে নাম্বারিং করলে দেখো তোমার 2-এ পড়তেছে একটা শাখা শিকল, 3-এ পড়তেছে একটা, আর হলো 5-এ যেয়ে পড়তেছে একটা। তো তুমি যোগ করো, 3 5 আর 6 যোগ করলে কত হয়? 14 হয়। আর এদিক থেকে নাম্বারিং করলে দেখো শাখা শিকলগুলো 2-এ একটা, 3-এ একটা, আর হলো 5-এ একটা। তো বুঝতেই পারতেছো 2 3 আর 5 যোগ করলে এটা ডেফিনেটলি 14 থেকে কম আসে, 10 আসে। তার মানে আমাদেরকে নাম্বারিং করতে হবে ডান দিক থেকেই নাম্বারিং করতে হবে। এইটুকু মনে হয় আমরা ক্লিয়ার, যে তাহলে ডান দিক থেকে আমরা নাম্বারিং করব। ঠিক আছে, এখন জাস্ট আরেকটু খালি মনে রাখতে হবে, এবার কিন্তু ভিন্ন ভিন্ন শাখা শিকল আছে, তো এইগুলোর নাম তো একসাথে হবে না। এখন একটা হলো ব্রোমিন, মানে এটা হলো ব্রোমো, সাফিক্স হিসেবে ব্রোমিন আগে থাকলে এটা হলো ব্রোমো হয়। আবার ক্লোরিন শাখা শিকল হিসেবে থাকলে এটার নাম হলো ক্লোরো হয়। আর ওটা তো মিথাইল, বুঝতেই পারতেছো। এখন ইংরেজি বর্ণমালা একটু খেয়াল করতে হবে। ইংরেজি বর্ণমালায় ব্রোমিন হলো বি দিয়ে শুরু, ক্লোরিন হলো তোমার সি দিয়ে শুরু, আর মিথাইল হলো এম দিয়ে শুরু। তাহলে খেয়াল করো ইংরেজি বর্ণমালায় কিন্তু এই তিনটার মধ্যে বি কিন্তু আগে, এই কারণে বিকে আগে লিখতে হবে। এই জন্য নামকরণের সময় মনে রাখবা যে ইংরেজি বর্ণমালায় নামকরণের সময় বিকে এই কারণে আগে লিখতে হবে। তো বি কত নম্বর কার্বনে? 3 নম্বর কার্বনে, তো 3 লেখে হাইফেন দিতে হবে, ওই যে সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিতে হবে, 3 ব্রোমো। তারপর ইংরেজি বর্ণমালায় আসলে সি আসে, বি এর পরে সি আসে। তো ক্লোরিন হলো 2 নম্বর কার্বন, তাহলে সংখ্যা এবং বর্ণের মাঝখানে একটা হাইফেন দিয়ে 2 দিতে হবে, আবার সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিয়ে 2 দিতে হবে। তাহলে 3 ব্রোমো, হাইফেন দিয়ে 2 দিয়ে, আবার হাইফেন দিয়ে ক্লোরো, তারপরে আবার হাইফেন দিয়ে তোমার 5, কারণ এম হলো তারপরে আসে, আবার হাইফেন দিয়ে আমি একটু নিচে লিখতেছি, এটা 5 মিথাইল
তারপরে হলো বাকিটা 5 মিথাইল, দেন হলো তোমার এটা কত হেপটেন। তো খেয়াল করছো জিনিসটা কত কত চমৎকার ওয়েতে বা কত সুন্দর সুন্দর ওয়েতে চলে আসতেছে, যে ইংরেজি বর্ণমালার সিরিয়ালটাও আমাদেরকে মনে রাখতে হবে, যে ইংরেজি বর্ণমালায় হলো ব্রোমিন বি দিয়ে, ক্লোরিন সি দিয়ে, মিথাইল হলো এম দিয়ে। তো বি সবার আগে, এই কারণে বিকে আগে লিখতে হবে ইংরেজি বর্ণমালায় 3 পজিশন, তাহলে 3 ব্রোমো। তারপরে হলো সি, তাহলে এটাকে হাইফেন দিয়ে 2 লেখে আবার হাইফেন দিয়ে ক্লোরো। তারপরে হলো এম, হাইফেন দিয়ে 5 লেখে আবার হাইফেন দিয়ে মিথাইল হেপটেন। এটা হলো অ্যান্সার। তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন, এটা হলো ডি নম্বর। আচ্ছা আমি অপশনটা দিই নাই, যে হোক এটা হলো ডি নম্বরের অ্যান্সারটা। ঠিক আছে, তো এইভাবে হলো আমাদেরকে নামকরণগুলো শিখতে হবে। হ্যাঁ 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন, এক্স্যাক্টলি। এটাও একটু খেয়াল রাখতে হবে যে নামকরণের সময় আবার ইংরেজি বর্ণমালা একাধিক যদি তোমার মনে করো শাখা শিকল থাকে, যে ভিন্ন ভিন্ন শাখা শিকল থাকে, তখন সেগুলোর মধ্যে ইংরেজি বর্ণমালায় যেটার অক্ষরটা আগে, মানে যেটার ফার্স্ট লেটারটা আগে থাকবে সেটাকে আগে লিখতে হবে, যেটা পরে থাকবে এটাকে পরে লিখতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর অলওয়েজ মনে রাখবা সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে আগাইতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই থাক। আসলে প্র্যাকটিস করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা পড়ব পরের যে তোমাদের নির্ধারিত যে ক্লাস, পরের ক্লাসে আমরা নামকরণের যা যা বাকি থাকবে সেগুলো শিখাবো। উপশাখা, শাখার পর আবার আরও কিছু শাখা থাকতে পারে, মানে শাখার মধ্যে আরও শাখা থাকতে পারে, উপশাখা, এগুলো একটু অ্যাবনর্মাল নামকরণের নিয়ম, আমি এগুলো সবই দেখাবো পরের ক্লাসে ডিটেলসে, সাথে হলো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিনাইন, যৌগ সব কিছু দেখায় ফেলবো। আজকেরটা একবারে বেসিক ছিল, আজকের ক্লাসটা পারলে পরের ক্লাসগুলো আমরা অনেক দ্রুত করতে পারবো। আর পরের ক্লাসগুলো হয়তো এরকম সবাইকে আমরা দেখার সুযোগ দিব না, পরের ক্লাসটা আবার আমাদের নর্মাল গ্রুপে হবে। তো যারা যারা অলরেডি আমাদের গ্র্যাভিটি গ্রুপে 50 জন মেম্বার অ্যাড করছো, মেম্বার অ্যাড করে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা কিন্তু ওদেরকে এই গ্রুপে অ্যাড করব। আজকের ক্লাসটা জাস্ট আমি একটা নমুনা দেখাইলাম যে আমাদের কোন লেভেলের আমরা ক্লাস নিব, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এরকম স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হলো প্রমাণ দেখায় যে হ্যাঁ ভাই এই যে গ্র্যাভিটি গ্রুপে আমি 50 জন ফ্রেন্ডকে অ্যাড করছি, করে এটার প্রমাণ দেখায় তারপরে হলো আমাদেরকে এই জৈব যৌগের গ্রুপে ঢুকতে হবে। আর যাদের 50 জন ফ্রেন্ড নাই, অনেকে আমাকে বলছো, তারা যতজন ফ্রেন্ড আছে সবাইকে হলো অ্যাড দিয়ে তার স্ক্রিনশট পাঠাবা। আর সাথে তোমার যে ফ্রেন্ড সংখ্যা কম, যে ভাই আমার এই যে আইডিতে আমার মাত্র 40 জন ফ্রেন্ড আছে, এটারও একটা স্ক্রিনশট তুলে আমাদেরকে দেখাইতে হবে প্রমাণ, যে ভাই যে মাত্র 40 জন ছিল, আমি 40 জনের অ্যাড দিছি বা এরকম কিছু একটা। ঠিক আছে, এখন ধরো কারো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে ধরো 500, 500 জনের মধ্যে 50 জন ফ্রেন্ড তোমার মানে ফ্রেন্ড লিস্টে নাই, এটা আসলে বিশ্বাস করা যায় না। যদি এমন হয় যে হ্যাঁ একজনে দেখলাম যে 60 জন আছে, ও বলতে পারে যে ভাই আমার এখানে 20-25 জন আমার ফ্যামিলি মেম্বার, আমার সব মিলায় ভাই 30 জনের বেশি ফ্রেন্ড নাই, ওটা আমি বিশ্বাস করবো যে হ্যাঁ 60 জনের মধ্যে ঠিক আছে 50 জন ফ্রেন্ড নাও থাকতে পারে, হয়তো ফ্যামিলি মেম্বার আছে, কিন্তু 500-600 অনেকের আছে, তা ওরা যদি বলো যে ভাই আমার মাত্র 50 জন নাই, এটা কিন্তু আসলে ঠিক না। তো যাই হোক, যাদের কম আছে তাদেরকে আমরা সুযোগ দিছি, স্ক্রিনশট পাঠায় আমরা হলো এই গ্রুপে অ্যাড করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই থাকুক। আশা করি আমার আজকের ক্লাসটা তোমাদের অনেক এন্টারটেইনিং লাগছে, ভালো লাগছে, আর আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, এটা হয়তো বা আমি পিডিএফ বানায় আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে আজকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হলো আমার আব্বুর জন্য একটু দোয়া করো। তোমরা জানো অলরেডি যে আমার আব্বু আসলে হসপিটালাইজড, এটা আরও 5-6 দিন আগে, এখন একটু বেটার অবস্থা, বাট স্টিল আসলে বুঝতেই পারতেছো হাসপাতাল থেকে তো সময় লাগবে আসলে। তো একটু দোয়া করো আমার জন্য বা আমাদের পুরো ফ্যামিলির জন্য একটু দোয়া করো, সাথে নিজেরাও দোয়া করবা নিজেদের জন্য অবশ্যই। আর হলো সবাই বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবা, মাস্ক ছাড়া বা অন্য স্বাস্থ্যবিধি মানা ছাড়া কখনো বাইরে বের হয়েও না, কারণ করোনা পরিস্থিতির অবস্থা খুবই বাজে একটা অবস্থা, তোমরা জানো অলরেডি খুব খারাপ একটা অবস্থা যাচ্ছে আমাদের দেশের উপর দিয়ে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হলো হেফাজত করুক, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাসটা, আসসালামু আলাইকুম।